আচ্ছা, another name of mitochondria is semi autonomous cell organelle. নোট করবে, তারপর আমরা সেমি অটোনোমাস সেল অর্গানেলি। Mitochondria is also known as semi-autonomous cell organelle. Why? Because mitochondria have own DNA, নিজের ডিএনএ রয়েছে, ওন আরএনএ, নিজস্ব আরএনএ আছে, মানে ডিএনএ থেকে আরএনএ তৈরি করতে পারে, রাইবোজোম আছে, সো রাইবোজোম 70s টাইপ অফ রাইবোজোম থাকে, যেটা প্রোক্যারিওটিক সেলে আমরা দেখতে পেয়েছিলাম, সেই রাইবোজোম এখানেও পাই, 70s টাইপ অফ রাইবোজোম। সো রাইবোজোম আছে মানে কি, দে ক্যান সিনথেসাইজ প্রোটিন, রাইট? সো তাদের নিজস্ব ডিএনএ আছে। এরকম একটা সেল অর্গানেলি আর একটা আছে ক্লোরোপ্লাস্ট। এই দুটো ছাড়া কারণ নিজস্ব সেল অর্গানেলিদের ডিএনএ নেই। সেলের মধ্যে নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ থাকে, বাট অর্গানালির মধ্যে ডিএনএ নেই, রাইট? তো এই যে ডিএনএ কার মধ্যে দেখতে পাচ্ছি, ডিএনএ প্রেজেন্ট উইথ ইন দা মাইটোকন্ড্রিয়ার মধ্যে সার্কুলার ডিএনএ আছে। সেকেন্ড কি, ওন আরএনএ ইজ দেয়ার, রাইট? দে হ্যাভ ওন রাইবোসোম, so that means protein synthesizing machinery is there, and they can প্রডিউস মানে রেপ্লিকেট দেমসেলফ, নিজেকে রেপ্লিকেশন করতে পারে, কপি বানাতে পারে, বাট দে পার্টলি ডিপেন্ড অন দ্য সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম ছাড়া তারা কিছুই করতে পারবে না, কারণ যে কার্বোহাইড্রেট যে আলটিমেটলি রেসপিরেশন করবে, গ্লাইকোলাইসিসটা হয় সাইটোপ্লাজম, তারপর যে পাইরুভিক অ্যাসিড তৈরি হয় সেটা আসে মাইটোকন্ড্রিয়ার মধ্যে। সো উইদাউট সাইটোপ্লাজম একটা মাইটোকন্ড্রিয়া ইন্ডিপেন্ডেন্টলি সার্ভাইভ করতে পারছে না। তাই দ্যাট ইজ ওয়াই সেমি, সেমি মানে হাফ, হাফ অটোনোমাস। সেমি এই জন্য বলা হলো, ফুললি অটোনোমাস হলে কি হতো, সে ইন্ডিপেন্ডেন্টলি সার্ভাইভ করতে পারতো, সে কারোর উপর ডিপেন্ডেন্ট হতো না। বাট মাইটোকন্ড্রিয়া পার্টলি ডিপেন্ডস অন সাইটোপ্লাজম বা আদার পার্টস অফ সেল বলতে পারিস। সো দ্যাট ইজ ওয়াই দে আর নোন অ্যাজ দ্য সেমি অটোনোমাস সেল অর্গানেলি। তার মানে তোকে যদি বলা হয় জাস্টিফাই দ্য সেন্টেন্স যে মাইটোকন্ড্রিয়া ইজ নোন অ্যাজ সেমি অটোনোমাস সেল অর্গানেলি, বা হোয়াই মাইটোকন্ড্রিয়া ইজ নোন অ্যাজ সেমি অটোনোমাস সেল অর্গানেলি, তো অ্যান্সার কি হবে? ইট হ্যাজ ওন ডিএনএ, RNA, protein synthesis machinery, that is ribosome is there, 70s type of ribosome. They can replicate independently, but they partly depends on the other part of cell for their functions. Other part of cell বা cytoplasm বলতে পারিস for their functions. That is why এটাকে আমরা কি বলি, semi autonomous or half autonomous cell organ. Clear? Like that ক্লোরোপ্লাস্ট যখন পড়বো সেম জিনিসটাই থাকবে, বিকজ ক্লোরোপ্লাস্টেও কি থাকে, সার্কুলার ডিএনএ রয়েছে, ক্লোরোপ্লাস্টের মধ্যেও 70s রাইবোজোম থাকে, তাদেরও প্রোটিন সিনথেসিস মেশিনারি আছে, দে ক্যান সিনথেসাইজ ফুড, নিজের ফুড নিজে তৈরি করার এবিলিটি আছে। ক্লোরোপ্লাস্টের মধ্যে কি থাকে, যে পিগমেন্ট, ক্লোরোফিল পিগমেন্ট, সে ফুড তৈরি করার এবিলিটি আছে। আর মাইটোকন্ড্রিয়া আবার কি, পাওয়ার জেনারেটিং এবিলিটি আছে, নিজে এনার্জি তৈরি করতে পারে। বাট বোথ আর পার্টলি ডিপেন্ডস অন দ্য সেল, আদার পার্টস অফ সেল। সেই জন্য এটাকে আমরা কি বলা হয়, যে মাইটোকন্ড্রিয়া অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ক্লোরোপ্লাস্ট আর দ্য সেমি অটোনোমাস সেল অর্গানেলি। মাথায় ঢুকলো? তো এই দুটো সেল অর্গানেলি যাকে আমরা বলতে পারি সেমি অটোনোমাস সেল অর্গানেলি। স্কুলে একটু বলতে পারে যে ডিসকাস দ্য স্ট্রাকচার অফ ওয়ান সেমি অটোনোমাস সেল অর্গানেলি স্পেশালি ফাউন্ড ইন প্ল্যান্ট। তখন কি ক্লোরোপ্লাস্ট হবে, ঘুরিয়ে বললো তো, ক্লোরোপ্লাস্ট বললো না, এইভাবে ঘুরিয়ে বলতে পারে। বা ডিসকাস দ্য স্ট্রাকচার অফ আ সেমি অটোনোমাস সেল অর্গানেলি, তাহলে তোকে প্রথমে কি লিখতে হবে, সো হোয়াট ইজ সেমি অটো, অ্যান্সার লেখার অ্যাপ্রোচ এটাই হবে, ডাইরেক্টলি একটা প্রপার্টি লিখে যাচ্ছে এরা হবে না। ঠিক আছে, কি করতে হবে আমাদের, ফার্স্টলি তোকে বলতে হবে হোয়াট ইজ সেমি অটোনোমাস সেল অর্গানেলি। তার মানে কি, দ্য সেলস হ্যাভ ওন ডিএনএ, ওন প্রোটিন সিনথেসাইজিং মেশিনারি রয়েছে, দ্যাট ইজ রাইবোসোম ইজ দেয়ার, হ্যাঁ, দে ক্যান রেপ্লিকেট ইন্ডিপেন্ডেন্টলি বাট পার্টলি ডিপেন্ডস অন দ্য আদার পার্ট অফ দ্য সেলস, তো দ্যাট ইজ ওয়াই এটাকে সেমি অটোনোমাস বলে। তো এরকম দেয়ার আর টু টাইপস অফ সেলস, ওয়ান ইজ দ্য ক্লোরোপ্লাস্ট অ্যান্ড দ্য মাইটোকন্ড্রিয়া। এবার তুই লিখবি, তোকে যদি যেরকম কোশ্চেন দেওয়া হয় সেইভাবে অ্যান্সার হবে। তোকে যদি বলা হয় স্পেশালি ফাউন্ড ইন প্ল্যান্ট, সো স্পেশালি ফাউন্ড ইন প্ল্যান্ট ইজ ক্লোরোপ্লাস্ট, সো দ্য স্ট্রাকচার অফ ক্লোরোপ্লাস্ট আর ফলোজ। এরকম করে এবার একটা ডায়াগ্রাম দিয়ে পয়েন্ট করে করে লিখে দিতে হবে। যদি বলা হয় যে আউট অফ টু আমি মাইটোকন্ড্রিয়া ডিসকাস করছি,
তো সেখানে মাইটোকন্ড্রিয়া বলে এবার মাইটোকন্ড্রিয়া সম্বন্ধে লিখলি, তখন গিয়ে ফুল মার্কস পাবে। মানে টিচার জানে যে সেমি অটোনোমাস মানে কিও তুই জানিস, তুই এটা শুধু সেমি অটোনোমাস বলে সেটা জানিস না, কারণটাও জানিস। ক্লিয়ার হলো? তো এইভাবে অ্যাপ্রোচ হবে স্কুলের পরীক্ষা। নিটে কি হতে পারে, অ্যাসারশন রিজনিং দিতে পারে, একটা স্টেটমেন্ট দিয়ে দিল যে অ্যাসারশন কি, মাইটোকন্ড্রিয়া ইজ নন এজ সেমি অটোনোমাস সেল অর্গান, রিজনটা কি, এই স্টেটমেন্ট। তো এটা এক্সপ্লেন করছি, তো সেরকম আসতে পারে। ঠিক আছে, চলো আগে দেখি কি আছে। তো মাইটোকন্ড্রিয়া ইজ আ পাওয়ার হাউস অফ সেল বলছি। তো এই নাম্বার অফ মাইটোকন্ড্রিয়া সেল টু সেল ভ্যারি করে, যে সেলের এনার্জি যেমন দরকার আছে সেই সেলের মাইটোকন্ড্রিয়া নাম্বার সেরকম করে ভ্যারি করে। বুঝতে পারলি? ধর তোর একটা টর্চ দরকার, যে টর্চের লাইটটা আমার এই 1 মিটার 2 মিটার লাইট হলে ঘরের মধ্যে দরকার। তুই জঙ্গলে গেলি সেই টর্চ দিয়ে হবে? তোকে তো একটা লং সার্চ লাইট, অনেক দূর থেকে তুই দেখতে পাবি, তাই না, অ্যানিমেল দেখার জন্য। তাহলে তার এনার্জি অনেক বেশি দরকার, তো তার ব্যাটারি ক্যাপাসিটি অনেক বেশি দরকার। সো একই টর্চ, ব্যাটারি ক্যাপাসিটি চেঞ্জ হচ্ছে অ্যাকর্ডিং টু দেয়ার ফাংশনাল। ব্যাটারি চাই, ব্যাটারি মানে পাওয়ার চাই। সো পাওয়ারটা এখানে কি, মাইটোকন্ড্রিয়া। তো যার সেলের যেমন ফাংশন আছে, যেরকম স্পার্ম, তার কি আছে, মুভিং এবিলিটি দরকার আছে। উইদাউট মুভিং শেষ ওহমের কাছে পৌঁছতে পারবে না। তো তার মানে কি, নাম্বার অফ মাইটোকন্ড্রিয়া তার অনেক বেশি থাকতে হবে। তো অ্যাকর্ডিং টু ফাংশন, এই জন্য প্ল্যান্টে নাম্বার অফ মাইটোকন্ড্রিয়া কম, কারণ প্ল্যান্টকে মুভমেন্ট করতে হয়, লোকোমোশন তো করতেই হয় না। প্ল্যান্ট তো লোকোমোশন করে না, এক জায়গায় বসে রয়েছে, মেটাবলিজম স্লো। তো যে সেল তার অ্যাকর্ডিং টু ফাংশন, তার নাম্বার অফ মাইটোকন্ড্রিয়া ডিফারেন্ট হবে। ক্লিয়ার হলো? সব ভ্যারি করতে পারে সেল টু সেল। কারণ ক্লিয়ার হলো, যার যেমন নেট তেমন মাইটোকন্ড্রিয়া দরকার। এবার এই যে মাইটোকন্ড্রিয়া দেখতে কিরকম হয়, স্লিপার শেপ স্ট্রাকচার, জুতোর স্লিপারের মতো। এখন দিদির জুতো বলা যাবে না, এটা তো পুরনো হয়ে গেছে, তাই না? তো স্লিপার শেপ স্ট্রাকচার, এবং এটা হচ্ছে ডবল মেমব্রেনের স্ট্রাকচার। দুটো মেমব্রেন আছে, দেখ, একটা বাইরের মেমব্রেন রয়েছে, দ্যাট ইজ আউটার মেমব্রেন। আমি এম ফর মেমব্রেন করে দিলাম, হ্যাঁ, এখানে লেখার জায়গাটা কম, তোরা আউটার মেমব্রেন লিখবি। আর দেখ বাইরের দিকে কি রয়েছে, ভেতর দিকে কি রয়েছে, ইনার মেমব্রেন। ওকে, সো দুটো মেমব্রেন রয়েছে। দুটো মেমব্রেন থাকার জন্য কি হয়েছে, দেয়ার আর টু চেম্বার, একটা ইনার চেম্বার, আউটার চেম্বার, মাঝখানে একটা লেয়ার দেখতে পাচ্ছিস, যেটাকে আমি গ্রিন করে দিই। এই দেখ, হ্যাঁ, এই যে গ্রিন করে দিলাম যে চেম্বার, তার মানে এই যে গ্রিন পার্টটা সেটা একটা চেম্বার, আর একটা ভেতরে চেম্বার রয়েছে। আর ইনার মেমব্রেনটা আবার ইনফোল্ডিং হয়ে ভেতরের দিকে ফিঙ্গার লাইক প্রজেকশন করেছে, তাকে বলা হয় ক্রিস্টি। তাকে কি বলা হয়, ক্রিস্টি। তার মানে এই যে স্ট্রাকচারটা, এটা কি বলবো, ক্রিস্টি, টিএই, ক্রিস্টি। এটা পরে আসছে, আগে চেম্বার গুলো বলি। তো আউটার মেমব্রেন, তার মানে মাইটোকন্ড্রিয়া একটা ডাবল মেমব্রেনের স্ট্রাকচার, ইয়েস অর নো? ইয়েস, মাইটোকন্ড্রিয়া যে ডাবল মেমব্রেনের স্ট্রাকচার, দেয়ার ইজ টু মেমব্রেন। এই যে মেমব্রেন দেখতে পাচ্ছ না, দ্যাট ইজ প্লাজমা মেমব্রেন, যেমন এও সেম কম্পোনেন্ট সেম। এই যে মেমব্রেনের বাইরের মেমব্রেন আর ভেতরের মেমব্রেন, বাইরের মেমব্রেন ইজ আউটার মেমব্রেন, ইনার মেমব্রেন থাকছে। ইন বিটুইন টু মেমব্রেন দেয়ার ইজ আ স্পেস, তার নাম হচ্ছে ইন্টার মাইটোকন্ড্রিয়াল স্পেস। এই যে এখানে নাম দিয়েছে, আমি এইগুলো এইটাকে পয়েন্ট করে দিই, সব থেকে বেটার হবে। এই দেখো, এই যে মাঝখানে স্পেসটাকে কি বলা হয়, ইন্টার মাইটোকন্ড্রিয়াল স্পেস। ক্লিয়ার হলো? আর ভেতরে যে স্পেসটা তার নাম হচ্ছে ম্যাট্রিক্স। ভেতরে স্পেসটার নাম কি, এই যে ফাঁকা এরিয়াটা, তাকে বলা হয় ম্যাট্রিক্স। তার মানে মাইটোকন্ড্রিয়ার কটা চেম্বার, দেয়ার ইজ টু চেম্বার, ওয়ান ইজ ইনার চেম্বার, অ্যানাদার ইজ দ্য আউটার চেম্বার। আউটার চেম্বারের নামটা কি, ইন্টার মাইটোকন্ড্রিয়াল স্পেস। ইনার চেম্বারের নামটা কি, ম্যাট্রিক্স। ক্লিয়ার হলো? ইন্টার মেমব্রেন স্পেস বা ইন্টার মাইটোকন্ড্রিয়াল স্পেস একই জিনিস। এটাকে ইন্টার মেমব্রেন স্পেস বলা হয়, আর ইন্টার মাইটোকন্ড্রিয়াল স্পেসও বলা। ওকে, এটাও বলা যেতে পারে। তো দুটো চেম্বারের মধ্যে ছোট্ট একটা ডিফারেন্স আছে। কিরকম ডিফারেন্স, স্পেসে। যদি তুই ইনার চেম্বার দেখিস, দ্যাট ইজ ম্যাট্রিক্স, একটু সাইজে বড়। আর যদি তুই ইন্টার মাইটোকন্ড্রিয়াল স্পেস দেখিস, সেটা একটু সাইজে ছোট হয়। ঠিক আছে? কেন? কারণ ম্যাট্রিক্সের মধ্যেই তোর মোস্ট অফ দা কম্পোনেন্ট, যেমন কিনা রাইবোজোম, যেমন কিনা সার্কুলার ডিএনএ, এগুলো সব কার মধ্যে রয়েছে, ম্যাট্রিক্সের মধ্যে রয়েছে। তার জন্য ম্যাট্রিক্সের সাইজটা একটু বড়। এন্ড এই ম্যাট্রিক্সটা হচ্ছে ইউনিফর্ম, মানে
কোনো জায়গায় ডেন্স হয়ে গেছে, কোনো জায়গায় একটু ধর ডাইলিউট আছে, লিকুইড এরকম নয়, ইউনিফর্ম লিকুইড হয়, মানে পুরোটাই এক রকমেরই একটা কন্ডেনসেশন মেনটেন করে। মানে এই ধর ম্যাট্রিক্সের এইখানে অনেক বেশি কন্ডেনসেশন হয়েছে, মানে অনেক বেশি ডেন্স হয়ে গেছে, আবার কোনো জায়গায় অনেক পাতলা হয়ে গেছে, এরকম হয় না। যেখানে যে ম্যাট্রিক্সটার যে সলিউশনটা থাকে সেটা ডেন্স এক ইকুয়ালি ইউনিফর্ম ভাবে থাকে, বুঝছো? আচ্ছা, এইবার দেখ এই যে ইনার ফোল্ডিং গুলো যেটা ভেতরের দিকে ইনফোল্ডিং হয়ে ঢুকেছে, যেগুলো হচ্ছে ইনার মেমব্রেনটাই ঢুকেছে বেসিক্যালি, এইটাই কি বলেছিলাম আমরা, ক্রিস্টি। ক্রিস্টির একটা সিগনিফিকেন্স আছে। ক্রিস্টি কি করছে, সারফেস এরিয়া বাড়াচ্ছে। এই সারফেস এরিয়া বাড়াচ্ছে, তার সাথে সাথে কি ডটের স্ট্রাকচার দেখতে পাচ্ছি, এই ডট গুলো কি বলা হয়, অক্সিজোম। মানে এই ক্রিস্টিটা আমি দেখছি, মানে ক্রিস্টিটাকে আমি একটু এক্সটেন্ড করে করছি, এটা একটা সেল মেমব্রেন। তো সেল মেমব্রেনে আমরা কি, ক্রিস্টিও তো সেল মেমব্রেন, ইনার মেমব্রেনটাই তো ফোল্ডিং হয়েছে। তো এইটা যদি আমরা সেল মেমব্রেন ফর্মে আঁকি, দিস ইজ সেল মেমব্রেন। এই সেল মেমব্রেনের এখানে বসে রয়েছে এরকম একটা প্রোটিন চ্যানেল, ইন্টিগ্রাল প্রোটিন, কারণ এটা এর মধ্যে বারিড করে থাকে। আর এর সামনে বসে রয়েছে এখন র্যাকেট লাইক একটা স্ট্রাকচার, যেটাকে বলা হয় F1 পার্টিকেল, এইটাকে বলা হয় F0। আর যাকে একসাথে কি বলা হয়, অক্সিজোম। কি বুঝলি? মানে মাইটোকন্ড্রিয়া ইনার মেমব্রেনের স্ট্রাকচার এটা, ইনার মেমব্রেনের ওয়ালে একটা প্রোটিন লেগে রয়েছে, সেই প্রোটিনটা হচ্ছে F0। আর F0টা বাইরে র্যাকেট লাইক স্ট্রাকচার দিয়ে কানেক্টেড একটা রয়েছে, দ্যাট ইজ F1। এই এফ বেসিক্যালি ফার্নান্ডেজ, সায়েন্টিস্ট ফার্নান্ডেজ ডিসকভার করেছিল, অ্যাকর্ডিং টু হিজ নেম F0 F1 পার্টিকেল বলা হয়। কি বলা হয়, F0। এটাকে টোটালি একসাথে কি বলতে পারি আমরা, F0 F1 পার্টিকেল। এই যে F0 F1 পার্টিকেল, এটাই আলটিমেটলি এটিপি সিনথেসিসে রোল প্লে করে, বিকজ এই F1 এর কাছেই রয়েছে দেয়ার ইজ আ এটিপি সিনথেস। এটিপি সিনথেসিস এনজাইম, যে এনজাইমটা কি করে, এটিপি সিনথেসিস করায়। তার মানে অক্সিজম ইজ মেজর রোল প্লে করে ফর এটিপি সিনথেসিসে। কিভাবে করে, যখন আমরা পড়বো রেসপিরেশন চ্যাপ্টারটা, হ্যাঁ, রেসপিরেশন ইন প্ল্যান্ট বলে একটা চ্যাপ্টার আছে, সেখানে আমরা দেখবো গ্লাইকোলাইসিস, ক্রেবস সাইকেল, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। সেখানে দেখবো এর রোলটা কি কি হচ্ছে। ইন্টিগ্রাল প্রোটিনটাই F0, কারণ সেটা বারিড করে রয়েছে ভেতরে, আর তার বাইরের দিকে একটা প্রোটিন অ্যাটাচড হয়ে রয়েছে, পেরিফেরাল প্রোটিন কাইন্ড অফ, সেটা F1। মাঝের চ্যানেল তো, এটা চ্যানেল, এই পথে হাইড্রোজেন আয়ন পাস করবে। ফাঁকা নয়, প্রোটিন, আমি গোল লিখেছি মানে ফাঁকা নয়, ওটা একটা প্রোটিন, বুঝছো? এর মধ্যে একটা এনজাইম থাকে, তার নাম হচ্ছে এটিপি সিনথেস। বুঝেছো এইটুকু? F1 এর মধ্যে থাকে, F1 এর মধ্যে থাকে। স্যার অক্সিজনটা কি F0 F1 টাকে একসাথে আমরা অক্সিজেন বলি। স্যার এই ব্ল্যাক গুলো কি ওগুলো কি? এগুলো সেল মেমব্রেন, ফসফোলিপিড। আচ্ছা। ও আচ্ছা আচ্ছা, বুঝেছো, এটা ফসফোলিপিড, এই ব্ল্যাক গুলো। হ্যাঁ, F1 এর। তো ক্রিস্টিটা কি, ক্রিস্টি হচ্ছে দ্য ইনার ফোল্ডিং অফ মাইটোকন্ড্রিয়া দ্যাট প্রোভাইড দ্য স্পেস দ্যাট ইনক্রিজ দ্য সারফেস এরিয়া। যেখানে কি রয়েছে, র্যাকেট লাইক স্ট্রাকচার বসে রয়েছে, তার নাম কি, F0 F1 পার্টিকেল বা অক্সিজম। যেখানে কি থাকে, দ্য এনজাইম, দ্য এনজাইমটার নাম কি বললাম, এটিপি সিনথেস, দ্যাট হেল্পস ইন এটিপি সিনথেসিস। মাথায় ঢুকলো? মাইটোকন্ড্রিয়ার যে মেন এটিপি সিনথেসিস, মানে আমাদের সেলের মেন এটিপি সিনথেসিস এখানেই হয়। এক মলিকিউল গ্লুকোজ থেকে
From 1 molecule of glucose, we produce 38 molecules of ATP. Out of 38 molecules ATP, 34 ATP produced here. এই অক্সিজমেই 34 তৈরি হয়ে যায়, বাকি দুটো তৈরি হয় সাইটোপ্লাজমে আর দুটো হয় ম্যাট্রিক্সের মধ্যে। ক্রেবস সাইকেল সে দুটো হয়, গ্লাইকোলাইসিসে দুটো, আর বাকি 34টা তৈরি হচ্ছে এই অক্সিজমে এসে। সো অক্সিজম প্লে মেজর রোল ইন দা এটিপি সিনথেসিস, কারণ ওর মধ্যে এটিপি সিনথেস বলে একটা এনজাইম থাকে। এন্ড দ্য প্রসিডিওর আমরা পরে পড়বো যখন আমরা গ্লাইকোলাইসিস, ক্রেবস সাইকেল, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, যেটা বেসিক্যালি রেসপিরেশন ইন প্ল্যান্ট চ্যাপ্টারে আছে তিনটে, সেখানে ডিটেলসে যাব। ক্লিয়ার হলো? অ্যাকচুয়ালি পড়া উচিত কি এইটার সাথে সাথে আমাদের ওখানে চলে যাওয়া, দিলে তো লিঙ্কটা ইজি হয়। কিন্তু স্কুল তো এটা সেটা পড়াচ্ছে, আমাদের তো চ্যাপ্টার গুলো প্রথমে পড়াতে হবে। যাই হোক, তো এইটুকু বুঝলাম। আচ্ছা, ক্রিস্টি ক্লিয়ার হলো, অক্সিজেন ক্লিয়ার হলো। দেখো উইথিন দা মানে বেসিক্যালি ইনার মেমব্রেন, এই যে ফাঁকা এরিয়াটা দেখতে পাচ্ছ, পুরো ফাঁকা এরিয়াটা কি রয়েছে? দ্যাট ইজ ম্যাট্রিক্স। সো ম্যাট্রিক্সের মধ্যে এই যে রাইবোজোম গুলো দেখতে পাচ্ছ, দিস ইজ দ্য রাইবোজোম, 70S রাইবোজোম। আচ্ছা, এখানে দেখো সার্কুলার ডিএনএ দেখতে পাচ্ছ, এটাকে আমরা কি বলি? এমটি ক্রোমোজোম। এমটি মানে মাইটোকন্ড্রিয়াল ক্রোমোজোম। দ্যাট ইজ মাইটোকন্ড্রিয়াল ক্রোমোজোম। সো এগুলো হচ্ছে স্ট্রাকচার, বুঝতে পারলে? চলো বলো। সেম, অ্যাকচুয়ালি একটা থিওরি আছে এন্ডোসিম্বায়োসিস থিওরি। থিওরিটার নাম হচ্ছে এন্ডোসিম্বায়োসিস থিওরি। prokaryotic part of eukaryotic cell যখন প্রথমে ফার্স্টে কে আসে আর্থে? ইউক্যারিওট নয়, প্রোক্যারিওট ছিল, মানে ব্যাকটেরিয়া। তো এই যখন ইউক্যারিওটিক সেল আসছে, তখন বলা হয় এই মাইটোকন্ড্রিয়া এন্ড ক্লোরোপ্লাস্ট দে আর কাইন্ড অফ ইউক্যারিওটিক্স নয়, দে আর কাইন্ড অফ প্রোক্যারিওটিক সেল। দে এন্টার উইথিন দ্য ইউক্যারিওটিক সেল, দেন সার্ভাইভ করছে কি করে? যে আমি তোমাকে ফুড তৈরি করে দিচ্ছি, ক্লোরোপ্লাস্ট বলছে তুমি আমাকে থাকতে দাও। মাইটোকন্ড্রিয়া বলছে আমি তোমাকে এনার্জি তৈরি করে দিচ্ছি, তুমি আমাকে থাকতে দাও। এই দুজনে এরকম একটা সিম্বায়োসিস করে থেকে গেছে। কারণ তুই যদি এই স্ট্রাকচারটা দেখিস, এর সঙ্গে ব্যাকটেরিয়ার অনেক মিল আছে। কিরকম? ব্যাকটেরিয়া হ্যাভ 70 রাইবোজোম, তো মাইটোকন্ড্রিয়া অলসো হ্যাভ 70 রাইবোজোম। ব্যাকটেরিয়া হ্যাভ সার্কুলার ক্রোমোজোম, মাইটোকন্ড্রিয়া অলসো হ্যাভ 7 মানে সার্কুলার ক্রোমোজোম আছে। ব্যাকটেরিয়া দেখতে এরকম লিনিয়ার শেপড হয়, রড শেপড, ব্যাসিলাস স্ট্রাকচার আছে। এরাও সেরকম রড লাইক স্ট্রাকচার হতে পারে। আবার এরা বাইনারি ফিশন করে ডিভিশন করে, ব্যাকটেরিয়াও বাইনারি ফিশন করে ডিভিশন করে। সো অনেক প্রপার্টি ব্যাকটেরিয়ার সাথে মাইটোকন্ড্রিয়ার মেলে। তো তখন একটা সায়েন্টিস্ট হাইপোথিসিস বলে, হাইপোথিসিস না, প্রুফ কি করে হবে, সেখানে যাবো কি করে আমি পিছিয়ে। হাইপোথিসিস দিচ্ছে যে ক্লোরোপ্লাস্ট এন্ড মাইটোকন্ড্রিয়া দে আর বেসিক্যালি প্রোক্যারিওটিক সেল। যখন ইউক্যারিওটিক সেলের ইভলিউশন স্টার্ট হয়, দে এন্টার উইথিন দ্য ইউক্যারিওটিক সেল, দিয়ে ঢুকে পড়ে কি করে, এই জন্য এই দুটো সেল রাখলে অনেক বেশি মেজর রোল প্লে করে। বেশি কাজ না করলেও ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিত, ঢুকেছিস ঠিক আছে, ডাইজেস্ট করে ডিস্ট্রয় করে দিত। কিন্তু অনেক বেশি কাজ করে, এনার্জি তৈরি করে দিচ্ছে। ঠিক আছে ভাই, তুই যখন এনার্জি দিচ্ছিস থাক, আর ও ফুড তৈরি করে দিচ্ছে, তুই যখন ফুড তৈরি করে দিচ্ছিস থাক, বুঝলি? তো এই জন্য তারা এখনো স্টিল সেভাবে রয়ে গেছে। দ্যাট ইজ দ্য এন্ডোসিম্বায়োটিক থিওরি। সেটা ইভলিউশন চ্যাপ্টার আমরা যখন পড়বো ক্লাস 12 সেটা আছে। তো এইটুকু বুঝলাম বেসিক্যালি। চলো এবার মাইটোকন্ড্রিয়া এনসিআরটি কি বলছে চলে আসে। তাহলে মাইটোকন্ড্রিয়া ডাবল মেমব্রেন স্ট্রাকচার, মাইটোকন্ড্রিয়া দুটো চেম্বার রয়েছে, একটা ইন্টারমাইটোকন্ড্রিয়াল স্পেস, একটা ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের মধ্যে কি থাকে আমরা কি বলেছি, যে এটা ইউনিফর্ম লেয়ার হয়, মানে কম্পোনেন্ট থাকে, এবং এখানে রাইবোজোম ইজ দেয়ার, সার্কুলার ডিএনএ ইজ দেয়ার। সার্কুলার ডিএনএ তে জিনোমিক ডিএনএ তাদের। হ্যাঁ, একটা ব্যাকটেরিয়া থেকে আরেকটা ব্যাকটেরিয়া যেমন তৈরি হয়, ঠিক লাইক দ্যাট একটা মাইটোকন্ড্রিয়া থেকে আরেকটা মাইটোকন্ড্রিয়া তৈরি হয়, এই জিনোমিক ডিএনএ তাদের জন্য। দে হ্যাভ রাইবোজোম, 70S রাইবোজোম প্রোটিন সিনথেসিস করতে হেল্প করে। সো নাম্বার ভ্যারি করে, এগুলো একটু বেশি ছোট ছোট জিনিস বলেছি। এবার এখানে চলে আয়, কি বলছে দেখ। মাইটোকন্ড্রিয়া সিঙ্গেল মাইটোকন্ড্রিয়ান বলা হয়। সো স্পেসিফিক্যালি স্টেইনড আর নট ইজিলি ভিজিবল আন্ডার দ্য মাইক্রোস্কোপ। এটাকে কি করতে হয়? স্টেন করেই আমরা দেখতে পারি। এবং কোন মাইক্রোস্কোপ আমরা বলেছিলাম মনে আছে? ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয়।
So the number of mitochondria per cell is variable depending upon the physiological activity of cell. তো যে সেলের যেমন অ্যাক্টিভিটি আছে, যার যেমন এনার্জি লাগবে, তাকে সেরকম ব্যাটারি দিতে হবে। কার দুটো ব্যাটারিতে চলে, কার 10খানা ব্যাটারি দিতে হবে। ব্যাটারি মানে এখানে মাইটোকন্ড্রিয়া, হ্যাঁ। সো ইন টার্মস অফ shape and size also, shape and size একটু কম বেশি হবে। Considerable degree of variability is observed. Typically it is sausage shaped or rod shaped, cylindrical, having diameter 0.2 to 1 micron। 0.2 কারণ সাইজও ভ্যারি করে অ্যাকর্ডিং টু সেলের শেপ হিসেবে। লেন্থ কত? 1 to 4.1 micron। So that is mitochondria is a double membranous structure। আউটার মেমব্রেন থাকে, আর কি রয়েছে? ইনার মেমব্রেন। ডিভাইডিং দ্য লুমেন ডিস্টিংক্টলি উইথিন দ্য টু অ্যাকুয়াস কম্পার্টমেন্ট। একটা ইনার কম্পার্টমেন্ট, একটা আউটার কম্পার্টমেন্ট। আউটার কম্পার্টমেন্টের নাম আমরা বলেছি ইন্টার মাইটোকন্ড্রিয়াল স্পেস বা ইন্টার মেমব্রেন স্পেস। ইনারটার নাম হচ্ছে ম্যাট্রিক্স। লুমেন মানে চেম্বার, ফাঁকা এরিয়াটা। So the outer compartment is the inner compartment. The inner compartment filled with dense homogeneous substances. Homogeneous মানে সেম টাইপ অফ, কোথাও এমন ডেন্স হয়ে গেছে মানে অনেক বেশি কনসেন্ট্রেশন, আবার কোথাও একটু পাতলা হয়ে গেছে, এরকম নয়। হোমোজিনিয়াস সাবস্টেন্স থাকে, they are called matrix। ক্লিয়ার হলো? The outer membrane forms the continuous limiting boundary the organ। outer membrane টা হচ্ছে লিমিটিং মেমব্রেন, কারণ সেটা পুরো বাউন্ডারি করে রেখেছে সেল অর্গানেলটাকে। And the inner membrane forms the number of infoldings, that is called cristae। ভেতরের দিকে ফিঙ্গার লাইক যে ইনফোল্ডিং গুলো করেছে, that is cristae। That towards the matrix, যেটা কোন দিকে রয়েছে? Towards matrix। So the cristae increase the surface area। cristae কি করছে? সারফেস এরিয়াটা ইনক্রিজ করছে। And two membranes have their own specific enzyme that associate with the mitochondrial functions। এই যে মেমব্রেনে কিছু এনজাইম থাকে, যেগুলো কি করে? দুটো মেমব্রেনেই আছে, both outer membrane and inner membrane have some enzymes। তার মধ্যে একটাই নাম বলে দিয়েছি অলরেডি, তো নাম বলে দিলাম এটিপি সিনথেটেজ বা এটিপি সিনথেজ বলা যেতে পারে। এছাড়াও লট অফ এনজাইম থাকে যেগুলো ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন ক্যারি করায়, যেটা আমরা পড়বো, আমরা যখন এই রেসপিরেশন পড়বো সেখানে ডিটেলসে পড়বো। তার মানে both membrane have specific enzymes for the functions, right? এটা মাথায় রাখবো। Mitochondria are the site for aerobic respiration। Why? কারণ অক্সিজেন ডিপেন্ডেন্ট রেসপিরেশন হয়, এখানে অক্সিজেন লাগে। সাইটোপ্লাজমে যেমন অক্সিজেন লাগে না। গ্লাইকোলাইসিস ছোটবেলায় যারা পড়েছিস আই থিঙ্ক একটু জানবি, গ্লাইকোলাইসিস শুনেছিস, ক্লাস 10-এ ছিল। সো গ্লাইকোলাইসিস অ্যানারোবিক প্রসেস। ওয়াই? বিকজ অক্সিজেন ডিপেন্ডেন্ট নয়। বাট তারপরে ক্রেবস সাইকেলস এন্ড অক্সিডেটিভ ফসফোরিলেশন অক্সিজেন ডিপেন্ডেন্ট। তো মাইটোকন্ড্রিয়ার মধ্যে যেটা হয় সেটা হচ্ছে এরোবিক। They produce cellular energy in the form of ATP, adenosine triphosphate. Hence, they are called powerhouse of cell. The matrix also possesses single circular DNA, few RNA molecules, ribosomes, that is 70S, and components required for the synthesis of proteins. তাহলে এই সব জিনিসপত্র থাকে and they can divide independently, but আরেকটা কি, they generate energy, but they partly depend on other parts of cell। That is why এটা কি বলতে পারি, সেমি অটোনোমাস সেল অর্গানেল। এখানে লেখা নেই কিন্তু কোশ্চেন দিয়ে দিতে পারি, বুঝলে? সব সময় যে পুরো এনসিইআরটি থেকেই ওয়ার্ড তুলে দেবে এরকম নয়। প্রতি বছরই যদি কোশ্চেন পেপার, তোরা বুঝতে পারবি না এখন, আমরা যেহেতু বছরের পর বছর এক কোশ্চেন পেপার স্টাডি করে চলেছি, প্রতি বছরই এক দুটো কোশ্চেন থাকে যে কোশ্চেন গুলো হচ্ছে রিলেটেড টু এনসিইআরটি, মানে টপিক আছে এনসিইআরটিতে আছে, হয়তো একটা স্টেটমেন্ট আছে এনসিইআরটিতে আর একটা স্টেটমেন্ট দিয়ে দিলে এনসিইআরটিতে নেই, কিন্তু রিলেটেড টু দিস টপিক। সুতরাং যখন ক্লাস হবে সেটা একটু মাথায় শুনবে যদি 360 আউট অফ 360 পেতে হয়। দাস 2026-এ যে ফার্স্ট পরীক্ষা হলো সেখানে কোনো কিছু এরকম দিয়েছিল, সেকেন্ডটাতে নিশ্চয়ই দেবে। একটু তো ডিসাইডিং ফ্যাক্টর থাকা উচিত, মানে বুদ্ধি। হ্যাঁ, সো দ্য মাইটোকন্ড্রিয়া দেখ বাই ফিশন। ফিশন মানে এখানে বাইনারি ফিশন, রাইট? তো তার মানে মাইটোকন্ড্রিয়ার ইন্টারেস্টিং প্রপার্টি গুলো কি কি থাকলো? সার্কুলার ডিএনএ, রাইবোজোম, বাইনারি ফিশন করে। এখানে ফিশনটা বাইনারি ফিশন নোট করনি, বাইনারি ফিশন মানে একটা থেকে দুটো কপি হয়, মাল্টিপল ফিশন হয় না, অনেকগুলো কপি হয় না, 1 to 2 কপি তৈরি হয়। সো বাইনারি ফিশন নোট করে নেবে, মানে তোকে ঘুরিয়ে ফিশনের জায়গায় বাইনারি ফিশন লিখে দিল, তুই ভাবি বাবা এই আবার তো ভুল ভুল বলছে, তার মানে ঠিক নয় সেন্টেন্সটা। সো বাইনারি ফিশনই হবে। মাল্টিপল ফিশন যদি বলে দেয় ভুল, তুই তো ফিশন শুনে গেছিস,
তোকে স্টেটমেন্ট দিল যে মাইটোকন্ড্রিয়া ডিভাইড বাই দ্য মাল্টিপল ফিশন, ইনকারেক্ট। বাইনারি ফিশন ইজ দ্য কারেক্ট, আর ফিশন যদি বলে কারেক্ট, ইদার ফিশন বলবে বাইনারি ফিশন বলবে। আর যদি ভুল সেন্টেন্সকে অ্যান্সার করতে চায় ওরা, তো মাল্টিপল ফিশন বলে দেবে। তো সেটা ভালো করে বুঝবে। সো দিস ইজ দ্য বাইনারি ফিশন। এইটু ক্লিয়ার হলো? সো এইটু ক্লিয়ার হলো মাইটোকন্ড্রিয়ার গল্পটা। তার মানে মাইটোকন্ড্রিয়া ইজ দ্য পাওয়ার হাউস অফ প্রোক্যারিওটিক সেল, তাই তো? হ্যাঁ, মুন্ডি নাড়ছে। ইউক্যারিওটিক সেল, another name is why semi autonomous? Semi কারণ partly depends on the cell, আর autonomous কারণ ওর circular DNA আছে, protein আছে, আর সার্কুলার ডিএনএ আছে, প্রোটিন আছে, রাইবোজোম আছে, they can generate independently, মানে রিজেনারেট করতে পারে। ওটা হচ্ছে বেসিক্যালি বাইনারি ফিশন করতে পারে। সো লাইক মাইটোকন্ড্রিয়া এরকম আরেকটা সেল অর্গানেলি থাকে, কি বলেছিলাম? ক্লোরোপ্লাস্ট। ক্লিয়ার? চলো। সো নেক্সট পার্ট ইজ দ্য প্লাস্টিডস। প্লাস্টিড প্রেজেন্ট কোথায় পাবো? প্লাস্টিড কোথায় পাবো? প্লান্ট সেলে পাবো। চলো, তো ডায়াগ্রাম ড্র করো, এই ডায়াগ্রামটা। সো প্লাস্টিড কত ধরনের হয়? There are three kinds of plastid. Chloroplast, chromoplast, leucoplast. মানে গাম দেওয়া লিউকোপ্লাস্টটা না, নরমাল। সো chromoplast আর chloroplast is a green color plastic. এটা যে গ্রিন কালার প্লাস্টিক। ক্রোমো হচ্ছে কালারফুল প্লাস্টিক বাট আদার দেন গ্রিন। আদার দেন গ্রিন। আর লিউকোপ্লাস্ট কি? কালারলেস। তো কালারলেস প্লাস্টিক জেনারেলি কোথায় থাকে? যেটা অ্যাভয়েড করে সানলাইট। রুট এরিয়ায় ম্যাক্সিমাম কি থাকে? কালারলেস প্লাস্টিক, লিউকোপ্লাস্ট। সো লিউকোপ্লাস্ট যেখানে থাকবে সেখানে জেনারেলি ক্লোরোপ্লাস্ট বা ক্রোমোপ্লাস্ট গুলো ডিপোজিশন হয় না। তো তার জন্য সেখানে ফটোসিনথেসিস হবে না। সো রুট সেজন্য সবসময় দেখবি কালারলেস হয়। রুট রুট কালারলেস হয় না কালারফুল হয়? শুনে চমকে গেলি কেন? রুট কালারলেস হয়? রুট তো সুন্দর সুন্দর কালার হয়। খয়েরি তো কালার হয়। এক্স্যাক্টলি, খয়েরি কালার হয়। ওগুলো সব কি? ওগুলো ওখানে হয় উডি ফরমেশনে, উড ফরমেশন হয়ে যায়। স্যার সেটা স্টোরেজ রুট, সেখানে পিগমেন্ট আলাদা। এখন ক্যারোটিনয়েড সেটা আলাদা জিনিস, সেটা স্টোরেজ রুট, সেটা তো মডিফাইড হয়েছে। তুই দেখবি আলু, আলুটা একটা স্টেম, মডিফাইড স্টেম। আর এই স্টেমটা মাটির নিচে থাকে। আলু মানে পটেটো, যেটা আমরা খাই, দ্যাট ইজ দ্য মডিফাইড স্টেম। রুটটা না, স্টেমেরই পার্ট, বুঝলে? আবার সেই আলু কিছু কিছু দেখবি গ্রিন কালার হয়ে যায়। কোনো গ্রিন কেন? কারণ সানলাইট এক্সপোজারে চলে এসছে, তার জন্য গ্রিন। হ্যাঁ, ওটা তৃণমূল নয়, এমনি সানলাইট এক্সপোজার। আচ্ছা, তো দেখ ক্লোরোপ্লাস্ট হচ্ছে কালারফুল প্লাস্টিক, মানে মেনলি গ্রিন কালার প্লাস্টিক, যেখানে ক্লোরোপ্লাস্ট ইজ দ্য মেন কম্পোনেন্ট, রাইট? আর এর মেন কাজটা কি? তার মানে কি? ফটোসিনথেসিস। আমাদের সিলেবাসে এই ক্লোরোপ্লাস্টটা ইনডেপথ পড়তে হবে, কারণ ফটোসিনথেসিস চ্যাপ্টার আমাদের আছে, দ্যাট ইজ ইনডেপথ পড়তে হবে। বাকিগুলো জাস্ট ওভারভিউ করলেই হবে। যেমন ক্রোমোপ্লাস্ট, এটা পিগমেন্ট কি? এখানে ক্লোরোফিল থাকে বাট খুব কম লেভেলে। বাট মেন কম্পোনেন্ট কি থাকে এখানে? ক্যারোটিনয়েডস, জ্যান্থোফিল, হ্যাঁ, যেগুলো অরেঞ্জ কালার হয়, রেড কালার হয়। মানে ক্যারোটিনয়েডস, তার আন্ডারে ক্যারোটিন এন্ড জ্যান্থোফিল। ক্যারোটিন, জ্যান্থোফিল এই পিগমেন্ট গুলো থাকে। দেখি পাতার গুলোর কালার ডিফারেন্ট ডিফারেন্ট হয় না? তো এই কালার গুলো অরেঞ্জ কালার হতে পারে, রেড কালার হতে পারে। এইসব কালার গুলো হয় ডিউ টু ডিপোজিশন অফ, না এরাও ফটোসিনথেসিস করতে পারে, এরা ক্যাপচার করে ক্লোরোফিলকে দেবে। ক্লোরোফিল এ বলে একটা কম্পোনেন্ট পিগমেন্ট হয়। মানে যতই পিগমেন্ট গুলো থাকুক, ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্লোরোফিল সি,
জ্যান্থোফিল, ক্যারোটিনয়েড, লট অফ পিগমেন্টস আছে, সবাই এনার্জি ট্র্যাপিং করে, কিন্তু এদের সব এনার্জি ট্রান্সফার করতে হবে ক্লোরোফিল এ কে। উইদাউট ক্লোরোফিল এ ফটোসিনথেসিস হবে না, ক্লোরোফিল এ কে ট্রান্সফার করবে। একটা নর্মাল জিনিস তুই লক্ষ্য করবি, এক্সপেরিমেন্ট বাড়িতে করতেই পারিস। ধর 5টা গ্লাস বসিয়ে দিবি, জলের গ্লাস মানে কাঁচের, তো কাঁচের মধ্যে নর্মাল জল সবাই ভর্তি করে দিবি। এইবার ইঙ্কের ইঙ্ক পাওয়া যায় মার্কেটে, প্রতিটাতে প্রথমটাতে গ্লাস 1-এ 1 ড্রপ দিবি, গ্লাস 2-তে 2 ড্রপ, গ্লাস 3-তে 3 ড্রপ, এরকম 5টা গ্লাসে 5টা ড্রপ, 5 নম্বর গ্লাসে কত 5টা ড্রপ দিবি। জল সবার সমান হতে হবে, তুই 5টার কালার দেখবি আলাদা রকম। কেন? ডেনসিটি, ডেনসিটি ডেনসিটি গুলো চেঞ্জ হচ্ছে বলে সলিউশনের কালার চেঞ্জ হচ্ছে। দেখবি পুরোনো দিনের সোনা একটু কালার আলাদা, এখনকার সোনার একটু কালার আলাদা। সোনা দেখলেই বলা যায় সোনার ডেনসিটি কেমন আছে। সো বেসিক্যালি একই কম্পোনেন্ট, শুধু ডেনসিটি চেঞ্জ হয়ে গেলে কালারের চেঞ্জ হয়ে যায়, বুঝলি? তো তার মানে এই যে পাতায় যেখানে জ্যান্থোফিল ক্যারোটিনয়েড ডেনসিটি বেশি হবে তার কালার আলাদা রকম হবে, যেখানে ক্লোরোফিলের ডেনসিটি বেশি হবে তার কালার আলাদা সবুজ হবে। বুঝতে পারলি? ওই পাতাটাই যখন ম্যাচিওর হয়ে যায় তখন দেখবি পাতাটা ইয়েলো হয়ে যাচ্ছে, শেডিং, যখন শেডিং মানে ক্লোরোফিল সেখানে ডিসঅ্যাপিয়ার হতে শুরু করেছে, ক্লোরোফিল কমে যাচ্ছে, তার জন্য কি আস্তে আস্তে তার কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, ডিসকালার হচ্ছে। তার মানে রঙের ব্যাপার খেলা, বুঝলি তো? ব্যাপারটা হচ্ছে পিগমেন্ট কোথায় কেমন ডিপোজিশন হচ্ছে তার উপর কালার প্রোভাইড হয়। যেখানে একেবারেই নেই সেখানে হোয়াইট কালার মানে কালারলেস চলে আসে, নেই মানে সেখানে লিউকোপ্লাস্টের গল্প আসছে। তো ক্রোমোপ্লাস্ট কেন কালার প্রোভাইড করে? মেনলি দুটো রিজন। একটা হচ্ছে পলিনেশন, পলিনেশন মানে তোরা জানিস একটা কালারফুল ফ্লাওয়ার হলে সে ইজিলি অ্যাট্রাক্ট করবে ইনসেক্টকে, সো ইনসেক্ট অ্যাট্রাকশন হলে কি পলিনেশন হবে। অ্যান্ড আরেকটা হচ্ছে কি সিড ডিসপারশন, তাই তো? আরেকটা হচ্ছে সিড ডিসপারশন। কিভাবে সিড ডিসপারশন করে? একটা ম্যাঙ্গো যখন ম্যাচিওর কন্ডিশনে ছিল না, ইম্যাচিওর ছিল, তখন দেখবি গ্রিন কালার। এখন ম্যাঙ্গো মার্কেটে পাওয়া যাচ্ছে ইয়েলো কালার, হালকা অরেঞ্জ কালার, তাই না? বেগুনি কালার নেই। না। যাই হোক, সো কালারফুল হয় কেন? কারণ ম্যাচিওর হয়ে যাচ্ছে মানে কি, তার সেই সাইন এসে গেছে যে সেই সিডটা রেডি হয়ে গেছে, কারণ ওর মধ্যে একটা এমব্রায়ো আছে। সেটা যদি ডিসপার্স করতে হলে কোনো অ্যানিমেলকে অ্যাট্রাক্ট করতে হবে, সো অ্যানিমেল গ্রিনের মধ্যে গ্রিন খুঁজে পায় না, আকাশে হাওয়া দিয়ে উড়ে উড়ে যাচ্ছে, সবুজের মধ্যে সবুজ হারিয়ে গেছিল, হঠাৎ করে এখন অরেঞ্জ ফুটে উঠেছে দিকে, সবাই অরেঞ্জ খুঁজে পাচ্ছে। বুঝতে পারছিস কি বলতে পারছিস? কালারই খেলা। তো রং চেঞ্জ হয়ে যাওয়ার জন্য ইজিলি আইডেন্টিফাই করতে পারবে কারণ অ্যানিমেল। সো অ্যানিমেল অ্যাট্রাক্টেড কখন হবে? রেড কালার অনেক দূর থেকে দেখা যায়, ওই জন্য মোস্ট অফ দা যে ফ্রুট হয় তারা ম্যাচিওর কন্ডিশন রেডের দিকে যায়, টুয়ার্ডস রেডের দিকে, কারণ রেড কালারটা অনেক দূর থেকে আইডেন্টিফাই করা যায়। হুম, ওইটুকু ধরতে পারে। তো এই জন্য কি হয়, রেডের দিকে যায় কালারটা, তো ইজিলি আইডেন্টিফাই করতে পারে। তারপর একটা পাখি এসে সুন্দর করে তোর বাড়ির আমটা খেলো, এসে ধর ওই ওদের বাড়িতে দমদমের কাছে কি পটি করলো, মানে আমেরটা তো খেয়ে ফেলতে পারে না, মুখে উড়ে উড়ে চলে গেল। বা পেয়ারা খেয়েছে, পেয়ারাটা পটি করলো সৌমেন্দ্র বাড়ির ছাদে, এবার বৃষ্টি বৃষ্টি যখন পড়লো সেইখানে থেকে নতুন জার্মিনেশন হয়ে নতুন গাছ হয়ে গেল, তার মানে সিড ডিসপার্সাল হয়ে গেল। বুঝলি না? এইভাবেই হয়। তো জঙ্গলে কেউ গাছ লাগিয়ে দিয়েছিল নাকি? এইভাবেই হয়েছে। আচ্ছা, লিউকোপ্লাস্ট হচ্ছে কালারলেস প্লাস্টিক। সেখানে 3 ধরনের মেনলি আমাদের ফুড হয়, কার্বোহাইড্রেট, প্রোটিন অ্যান্ড ফ্যাট। তো যেখানে কার্বোহাইড্রেট স্টোর করে, যেমন আমরা ভাত খাই, রাইস, হুইট, এগুলোর মধ্যে কি থাকে? প্রচুর কার্বোহাইড্রেট, মেইজ প্রচুর কার্বোহাইড্রেট রয়েছে। তো কার্বোহাইড্রেট যেখানে স্টোর হয় তাকে বলা হয় অ্যামাইলোপ্লাস্ট, অ্যামাইলোপ্লাস্ট। আবার কখনো অয়েল স্টোর, অয়েল কোথায় স্টোর হয়? ইলাইওপ্লাস্ট, মানে মেনলি কোথায়? নাটস, যত ধরনের নাটস দেখতে পারবি, তার আমাদের সানফ্লাওয়ার যে সিড, তারপরে আমাদের যে মাস্টার্ড, এগুলো সব কি রয়েছে? সব অয়েল। তো অয়েল স্টোর করছে ওই সব জায়গায়, সেগুলোকে বলা হয় ইলাইওপ্লাস্ট। আর একটা হচ্ছে অ্যালিউরোপ্লাস্ট, অ্যালিউরোপ্লাস্টে প্রোটিন স্টোর করে।
মানে ডাল, যত পালসেস দেখতে পাবি, ছোলা, মটর, ডাল, মুগ, মসুর যখন আমরা খাই, তো সব ডালসের মধ্যে ম্যাক্সিমাম কম্পোনেন্ট কি স্টোর থাকে? প্রোটিন। তো এগুলোকে বলা হয় অ্যালিউরোপ্লাস্ট। তিনটে টার্মিনোলজি এখানে দিয়েছে রে। এই দেখ, ইলাইওপ্লাস্ট দ্যাট স্টোর অয়েল এন্ড ফ্যাটস, অ্যামাইলোপ্লাস্ট দ্যাট স্টোর কার্বোহাইড্রেট, আর একটা হচ্ছে অ্যালিউরোপ্লাস্ট দ্যাট স্টোর প্রোটিনস। আমি সঙ্গে সঙ্গে সোর্স গুলো বলে দিলাম, যেমন কিছু সিডের নামও বললাম। তো এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। মানে তিনটে কলম দিয়ে দিল। ফার্স্ট কলমে অ্যালিউরোপ্লাস্ট, অ্যামাইলোপ্লাস্ট, ইলাইওপ্লাস্ট দিল। সেকেন্ড কলমে দিল তিনটে, মানে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট লিখে দিল, ফ্যাট বা অয়েল লিখে দিল। তারপরে কোথায়, মানে সিডের নাম দিয়ে দিল, ধর মাস্টার্ড বা রাইস বা পালসেস লিখে দিল। এবার বলো কারেক্ট ম্যাচিং কোনটা হচ্ছে সেটা বলো। তো সেটা মাথায় ঢুকলো একটু, সুতরাং এইখানে একটু নোট করে রাখবে তোমরা। সো অ্যামাইলোপ্লাস্ট স্টোর কার্বোহাইড্রেট, স্টার স্টার এখানে দিয়েছে, পটেটো দিয়েছে, আলু, আলু ছাড়াও এখানে নোট করে রাখতে পারো, রাইস লিখে রাখো, হুইট লিখে রাখো। ব্যাস এই দুটো মানে মোটামুটি আমরা বাঙালি যেগুলো খাই আর কি। সো ইলায়োপ্লাস্ট অয়েলের মধ্যে ফ্যাটস, মাস্টার্ড, তার মানে এখানে নাটস দেখ পাবি, সানফ্লাওয়ার সিড পাবি, মাস্টার্ড পাবি, অয়েল সিড যেগুলো সব। আর অ্যালিরোপ্লাস্টের মধ্যে যত প্রোটিন, এখানে কি সব পালসেস গুলো পাবি, গ্রাম পাবি। হ্যাঁ, গ্রাম মানে ওই বাড়ির দিকে গ্রামটা নয়, ছোলা। পি পাবি। ছোলা। হুম, গ্রাম মানে ছোলা, আর টাউন মানে শহর, বুঝলি? গ্রামটা ছোলাই, আর পিটা মটর। স্যার ইলাইও প্লাস্টের এক্সাম্পল আমার বলতে পারবো? ইলাইওপ্লাস্টে কি বললাম? সানফ্লাওয়ার, নাটস। আরে কাজু বাদাম খাস, তারপরে চিনে বাদাম খাস, সব খাস না, নাটস গুলো সব আছে, নাটস, সানফ্লাওয়ার, মাস্টার্ড, এগুলো থেকে আমরা সব পাই। তো বেসিক ক্লিয়ার হলো এটা। চলো এখান থেকে চলে আসি। হ্যাঁ, সেটা রাইস ব্রান অয়েল বলছি, সেটা মানে বাইরে যে খোসা থেকে হয়, রাইস থেকে হয় না, বুঝলি? সো দেখ, প্লাস্টিড ফাউন্ড ইন অল প্ল্যান্ট সেলস and euglenoids and euglenoids. Euglenoids is kind of protista, a protista that can photosynthesize. একমাত্র প্রোটিস্ট, মানে আরো আছে, আরো গ্রুপ আছে, ডায়নোফাজিলেট পারে, ডায়াটমস পারে, বাট ফটোসিনথেসিস করার জন্য স্পেসিফিক্যালি এই ক্লোরোপ্লাস্ট নিয়ে, মানে প্লাস্টিড নিয়ে ঘুরে বেড়ায় তারা কারা? তারা হচ্ছে ইউগ্লিনয়েডস, ইউগ্লিনা। ইউগ্লিনা যে প্রোটিস্টা, হ্যাঁ, দেখতে খুব সুন্দর, আমরা দেখবো বায়োলজি ক্লাসে। সুর মানে ফ্ল্যাজেলা, বুঝলি? So they are easily observed under microscope as they are large. Microscope এর আমরা দেখতে পাবো। So they bear কি হচ্ছে some specific pigments, thus imprinting specific colors of the plant. So যেখানে যেমন যেমন পিগমেন্ট থাকবে সেখানে তেমন তেমন কালার হবে। তো বেসড অন দ্য পিগমেন্টস এটাকে আমরা ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এন্ড লিউকোপ্লাস্টে ভাগ করেছি। So chromoplast মানে কালারফুল প্লাস্টিড আদার দেন গ্রিন, ক্লোরোপ্লাস্ট ইজ আ গ্রিন কালার প্লাস্টিড, লিউকোপ্লাস্ট ইজ কালারলেস প্লাস্টিড। ছোটবেলায় এগুলো সব পড়েছিস, আবার একবার পড়ে নে। So chloroplast contains chlorophyll. Chlorophyll is the major pigment of photosynthesis এর জন্য। ক্লোরোফিলের টাইপস হয় A, B, C, তার মধ্যে chlorophyll A is very important. Carotenoid pigments who is responsible for the trapping light energy essential for the photosynthesis. তো এরা কি করে? ফটোসিনথেসিসের জন্য যে লাইট এনার্জি এনট্র্যাপ করতে। হোয়াট ইজ লাইট? সানলাইটটা কি? রেডিয়েশন অফ ফোটন পার্টিকেল, সেগুলোকে এনট্র্যাপ করতে অনেক আসছে। ধরে নাও এই পিগমেন্ট গুলো কি করে? ক্যাপচার করে হারভেস্ট করে। লাইট হারভেস্টিং সেন্টার আছে বাড়িতে, যেরকম আমাদের ডিসেন্টিনা হয়, টাটা স্কাই বা বিভিন্ন হয় না, ওরা কি করে? নেটওয়ার্কটাকে নেয়, হারভেস্ট করে তোর বাড়ির টিভির মধ্যে ঢুকিয়ে দেয়। এটাই তো করে। এরকমই অ্যান্টিনা বসে রয়েছে। এই স্ট্রাকচার আমরা দেখবো যখন ফটোসিনথেসিস পড়বো। সেখানে পিগমেন্ট গুলো থাকে, সেই পিগমেন্ট গুলোকে কি করে? ওরা ক্যাপচার করে লাইট নিউজকে। ফ্যাট সলিবল ক্যারোটিনয়েড পিগমেন্টস লাইক ক্যারোটিন, জ্যান্থোফিলস এন্ড আদার পিগমেন্টসও আছে, যেগুলো আমরা বললাম। এগুলো ফ্যাট সলিবল, মানে ফ্যাটে ডিজলভ হতে পারে। যেরকম ফ্যাট সলিবল ভিটামিন হয় এ, ডি, ই, কে, ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন এই সব ফ্যাট সলিবল। আবার ওয়াটার সলিবল ভিটামিনের মধ্যে হচ্ছে ভিটামিন ডি, ভিটামিন সি, বি কমপ্লেক্স, এগুলো ওয়াটার সলিবল।
সো কোথায় সলিউবল হচ্ছে তার উপর নাম দেওয়া হয়। সো ফ্যাট সলিউবল যদি তোকে পিগমেন্ট জিজ্ঞাসা করা হয় কি, দ্যাট ইজ ক্যারোটিনয়েড, তার মধ্যে ক্যারোটিন এন্ড জানতো। সো দিস গিভস দ্য পার্ট দ্য প্ল্যান্ট অফ ইয়েলো, অরেঞ্জ অর রেড কালার, এগুলো প্রোভাইড করে। লিউকোপ্লাস্ট আর দ্য কালারলেস প্লাস্টিড, এখানে কোনো কালার নেই, তো সেটা আমরা চার ধরনের অলরেডি 3 ধরনের পড়ে নিলাম। অ্যামাইলোপ্লাস্ট, কার্বোহাইড্রেট, ইলাইওপ্লাস্ট এন্ড অ্যালিউরোপ্লাস্ট পড়ে নিয়েছি। এইবার চলে আসবো মেন প্লাস্টিড, যেটা স্ট্রাকচার আমাদের পড়তে হবে, সেটা কি, ক্লোরোপ্লাস্ট। ক্লিয়ার হলো? দেখ, মেজরিটি অফ দ্য প্লাস্টিডস অফ গ্রিন প্ল্যান্টস ফাউন্ড ইন দ্য মেসোফিল সেলস। মেসোফিল সেলস দিয়ে তৈরি হয় মেসোফিল টিস্যু, নাম শুনে থাকবি শিশু, মেসোফিল টিস্যু। তো এই মেসোফিল সেলস কোথায় থাকে? লিপসে পেরেনকাইমা যেগুলো থাকে, পেরেনকাইমা নাম শুনেছিস কখনো? ওই পেরেনকাইমা লম্বা 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 পেরেনকাইমা হয়, সেই পেরেনকাইমার মধ্যে কি থাকে, মেসোফিল টিস্যু বলা হয়, যার মধ্যে থাকে ক্লোরোপ্লাস্ট, যেগুলো কি করে, ফটোসিনথেসিসে হেল্প করে। সো দিজ আর লেন শেপ, ওভাল, স্ফেরিক্যাল, ডিস্কয়েডাল অর রিবন লাইক স্ট্রাকচার, ভ্যারিয়েবল ইন লেন্থ হতে পারে। এগুলো ডিফারেন্ট, যেরকম স্পাইরোগাইরা, স্পাইরোগাইরা স্পাইরাল এরকম হয় দেখতে। এইটা ধর স্পাইরোগাইরা, তো কেন এরকম স্পাইরাল শেপ রয়েছে, ছোট্ট দেখাচ্ছিলাম, এরকম থাকে। এই ফিতের মতো, এর ভেতরে এরকম ফিতের মতো স্ট্রাকচার রয়েছে। ওই যে মেয়েরা মাথায় সব ফিতে বাঁধিয়েছে, তোর সব মডার্ন মেয়ে, গ্রামের দিকে মানে ছোলা ছোলা ছোলার দিকে যে মেয়েরা থাকে, তারা কি করে এরকম ফিতে বাঁধে, লাল ফিতে সাদা ফিতে, ছোটবেলায় মায়েরা হয়তো বাঁধতো, দেখবি লাল ফিতে সাদা ফিতে বাঁধেন না, ওরকম ফিতের মতো দেখতে হয়। আর সেই ফিতের মধ্যে কি রয়েছে, এরকম কয়েল স্ট্রাকচারে কি থাকে, প্লাস্টিক্স, ফটোসিনথেসিস করে। সো অ্যাকর্ডিং টু ফাংশন, অ্যাকর্ডিং টু সেল, তারা এরকম স্ট্রাকচার চেঞ্জ হয়, বুঝে দি। তো এইখানে দেখ, যেরকম দেয়ার নাম্বার অলসো ভ্যারিজ, কিরকম, সিঙ্গেল পার্সেল ক্ল্যামাইডোমোনাস এখানে একটা রয়েছে, আবার তুই যখন গ্রিন অ্যালগি চলে যাবি 20 থেকে 40টা পার্সেল। সো অ্যাকর্ডিং টু ফাংশন, অ্যাকর্ডিং টু মানে ফুড প্রিজার্ভেশন ক্যাপাসিটি, এগুলো চেঞ্জ হয়, ভ্যারি করে। মাইটোকন্ড্রিয়া ডবল মেমব্রেন দেখেছি, আবার ক্লোরোপ্লাস্ট ডবল মেমব্রেনাস দেখছি, মানে আমরা ছবিটা জাস্ট এঁকেছি, এখন যাইনি। দুটো মেমব্রেন রয়েছে, দুটো মেমব্রেন রয়েছে। এইখানে নিটে কোশ্চেন ছিল 2024 না 25 সালে কোশ্চেন ছিল, এই জায়গা থেকে ভালো করে লক্ষ্য কর, বলছি। লাইক মাইটোকন্ড্রিয়া দ্য ক্লোরোপ্লাস্ট আর অলসো ডবল মেমব্রেন বাউন্ড। কি বলছে, মাইটোকন্ড্রিয়ার মতো ক্লোরোপ্লাস্টর দুটো মেমব্রেন আছে। অফ দ্য টু মানে মাইটোকন্ড্রিয়ার ক্লোরোপ্লাস্টের মধ্যে গল্প বলছে। দ্য ইনার ক্লোরোপ্লাস্ট মেমব্রেন ইজ রিলেটিভলি লেস পারমিয়েবল। ইনার ক্লোরোপ্লাস্টিক মেমব্রেন মানে এই মাইটোকন্ড্রিয়ার ক্লোরোপ্লাস্টের মধ্যে ইনার মেমব্রেনটা যদি আমরা ধরে নিই, রিলেটিভ করি, মাইটোকন্ড্রিয়াল যে ইনার মেমব্রেন ইজ মোর পারমিয়েবল দেন দা ক্লোরোপ্লাস্টিক ইনার মেমব্রেন। মাথায় ঢুকলো? এই সেন্টেন্সটা থেকে কোশ্চেন দিয়েছিল, দ্য স্টেটমেন্ট কারেক্ট ইনকারেক্ট, বুঝলে? এখান থেকে 2025 সালে কোশ্চেন ছিল। তার মানে বুঝতে পারলে, যদি দুটোর মেমব্রেন ধরা হয়, ইনার মেমব্রেন রেসপেক্টে মাইটোকন্ড্রিয়াল ইনার মেমব্রেন ইজ মোর পারমিয়েবল as compared to chloroplastic inner membrane. Clear? Chloroplastic inner membrane less permeable than mitochondrial inner membrane. তো space is limited by the inner membrane of chloroplast called stroma. আচ্ছা, এবার এখানে চলে আসি, ডায়াগ্রামটা একটু বোঝাই, তারপর এখানে আসবো। তো এই যে ডায়াগ্রামটা আমি এখানে সিম্পলিফাই ডায়াগ্রাম করেছি, এইদিকে দেখ, ডাবল মেমব্রেনের স্ট্রাকচার রয়েছে। এই প্রতিটা মেমব্রেন স্ট্রাকচারের মধ্যে রিং লাইক স্ট্রাকচার কটা দেখতে পাচ্ছিস, এই রিং গুলোকে কি বলা হয়, সিঙ্গেল রিং কে থাইলাকয়েড। এই থাইলাকয়েডের স্ট্যাককে কি বলা হয়, গ্রানা। সিঙ্গেল, হ্যাঁ, সিঙ্গুলার আর প্লুরাল, দাঁড়া দেখাই, থাইলাকয়েড দেখাই, কয়েন, এই থাইলাকয়েড, ছোট কয়েন বাদ দাও, এই দেখো, এইটা হচ্ছে তোর গ্রানা। সিঙ্গেল একটা রিং হচ্ছে থাইলাকয়েড। ক্লিয়ার হলো? সিঙ্গেল কয়েনটা হচ্ছে থাইলাকয়েড, একসাথে অনেকগুলো কয়েন হচ্ছে তোর গ্রানা। ক্লিয়ার হলো? এই যে সিঙ্গেল কয়েল, এটাও ডবল মেমব্রেনাস, এও কিন্তু ডবল মেমব্রেন,
এটা অলরেডি পড়বো আমরা রেসপিরেশন পড়তে গিয়ে, মানে ফটোসিনথেসিস পড়তে গিয়ে, সরি, ফটোসিনথেসিস একটা আছে, কেমো অসমোটিক হাইপোথিসিস বলে একটা আছে, সেখানে পড়বো। এইটার ইনার স্ট্রাকচারও পড়বো, ঠিক আছে? তার মানে এইটুকু বুঝলি থাইলাকয়েড আর গ্রানার মধ্যে ডিফারেন্স ক্লিয়ার হলো। কয়েনগুলো ঢুকিয়ে নিই বাবা, লক্ষ্মী। তো এই যে গ্রানায় কি হয়, এই গ্রানার মধ্যেই রয়েছে লাইট হারভেস্টিং সেন্টার। একটু আগে বলছিলাম না, ডিসঅ্যান্টেনার মতো বসে রয়েছে, সানলাইট গুলোকে ট্র্যাপিং করছে। কোথায় বসে রয়েছে? এই গ্রানা, গ্রানায় এনট্র্যাপ হচ্ছে লাইট এনার্জি। সেই জন্য গ্রানায় যেটা হয়, ফটোসিনথেসিসে দু রকম ফেজ হয়, একটা লাইট ডিপেন্ডেন্ট ফেজ, একটা লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ, বা লাইট ফেজ ডার্ক ফেজ বলি। ডার্ক ফেজ অ্যাকচুয়ালি নয়, ডার্ক মানে অন্ধকারে হয় না, অন্ধকারে হয় না, দিনের বেলায় হয়, বাট লাইট লাগে না, মানে একই টেবিলে খাচ্ছে একজন ভেজিটেরিয়ান একজন নন ভেজিটেরিয়ান, যার মতো আর কি। তো যেটা গ্রানা, সেখানে মেইনলি কি হয়, লাইট ডিপেন্ডেন্ট ফেজ, বুঝলে? কারণ সানলাইট এখানে হারভেস্ট হয়, সানলাইট এন্ট্রেপ হয়, এখানেই মেন গল্পটা হয়। আর এই গ্রাউন্ড সারফেস মানে অনেকগুলো কয়েল থাকার যে গ্রাউন্ডটা, মেঝেটা, ফ্লোরটা হচ্ছে কি স্ট্রোমা। কোন মা? স্ট্রোমা। আরো একটা টার্মিনোলজি আছে স্ট্রোমাটা, গুলিয়ে ফেলে বাচ্চারা এখানে। স্টোমাটা ইজ ডিফারেন্ট থিং। স্টোমাটা হচ্ছে লিফের মধ্যে থাকে, যেখানে থাকে গার্ড সেল থাকে, দিয়ে গ্যাসিয়াস এক্সচেঞ্জ করে, ট্রান্সপিরেশন করা, সেটা স্টোমাটা। আর এটা স্ট্রোমা। সুতরাং মা হলে ক্লোরোপ্লাস্টে আছে, ঠিক আছে? সো স্ট্রোমা, বুঝলে? এখানে মা আছে কিন্তু, সাবধান, ধরবে। তো স্ট্রোমা হচ্ছে গ্রাউন্ড সারফেস, যেখানে মেইনলি কি হয়, লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ বা ডার্ক ফেজ যেটাকে আমরা বলি, ক্লিয়ার? কেমিক্যাল ওদের নাম এইখানেই মেইনলি C3 সাইকেল বা সাইকেল সব, হ্যাঁ, কেলভিন সাইকেল যেটা একই নাম, এখানে হয়, বুঝলে? আর এই স্ট্রোমাতেই থাকে পৃথিবীর সব থেকে বেশি অ্যামাউন্টের নাম্বার অফ প্রোটিন, যেটা রুবিস, মানে অ্যাবান্ডেন্ট নাম্বার অফ প্রোটিন যদি বলা হয়, সব থেকে বেশি কোন প্রোটিনটা আছে, সেটা হচ্ছে রুবিস্কো। রুবিস্কো এমন একটা এনজাইম, বোথ কার্বন ডাই অক্সাইড এন্ড অক্সিজেন দুজনকেই ক্যাপচার করতে, মানে এই জন্য নাম এরকম। আচ্ছা, রুবিস্কো, রাইবিউলোস বিসফসফেট বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিজেনেস, রাইট। মানে কার্বন ডাই অক্সাইডটাকেও ক্যাপচার করতে পারে, আচ্ছা, আবার অক্সিজেনটাকেও ক্যাপচার করতে পারে। ডিপেন্ড করছে কে কেমন আছে। যদি কনসেন্ট্রেশন অফ কার্বন ডাই অক্সাইড বেশি থাকে, কার্বন ডাই অক্সাইড অ্যাবজর্ব করছে, মানে ওই বুঝতে পারছিস, কখনো এই পার্টি কখনো ওই পার্টি, যে জিতবে তার দিকে আমি, শুধু রং চেঞ্জের ব্যাপারটা এরকম। তো রুবিস্কো পৃথিবীতে সব থেকে বেশি আছে, মোস্ট অ্যাবান্ডেন্ট প্রোটিন, বিকজ এটা এনজাইম, এনজাইম তৈরি হয় প্রোটিন দিয়ে। তো কোশ্চেন আসতে পারে, নিটে কোশ্চেন এসেছিল, পৃথিবীতে সব থেকে বেশি পাওয়া যায় কোন প্রোটিন, মোস্ট অ্যাবান্ডেন্ট প্রোটিন বায়োস্ফিয়ার, দ্যাট ইজ রুবিস্কো। বাট অ্যানিমেলের মধ্যে রুবিস্কো পাবো না, সো অ্যানিমেলের মধ্যে হলে কোলাজেন, is collagen, most abundant protein in biosphere, that is rubisco. রুবিস্কো এটা হচ্ছে মোস্ট অ্যাবান্ডেন্ট প্রোটিন ইন বায়োস্ফিয়ার, পৃথিবীর মধ্যে সব থেকে বেশি পাওয়া যায় যে প্রোটিনটা, দ্যাট ইজ রুবিস্কো। আর পৃথিবী অ্যানিমেল কিংডমের মধ্যে, মানে অ্যানিমেলের মধ্যে বেশি পাওয়া যায় কোলাজেন, মাথায় থাকবে। ওকে, এই যে গ্রানা রয়েছে, গ্রানা গুলো আবার কানেক্টেড হয়েছে কি দিয়ে, এরকম কিছু ল্যামেলি দিয়ে, বুঝলে? কিছু ব্রিজ রয়েছে, এই ব্রিজ গুলো হচ্ছে ল্যামেলি। এই ল্যামেলির মধ্যেও কি হয়, ওই হারভেস্টিং সেন্টার গুলো এক্সটেন্ড হয়ে বসে থাকে। হারভেস্টিং সেন্টার মানে লাইট হারভেস্টিং সেন্টার। আচ্ছা, চলো দেখি কি বলছে এখানে। তো দেখো, a number of organized flattened membranous sac-like structure that is called thylakoid. Flattened structure গুলো দেখতে পাচ্ছি, sac-like structure, thylakoids are present in the stroma, স্ট্রোমার মধ্যেই রয়েছে। আর এই স্ট্যাক অফ thylakoid কে কি বলবো? গ্রানা। তো thylakoids are arranged in a stack like piles of coins, এরকম থাকে, that is called grana or singular granum or integral thylakoids, integral thylakoids বলে। In addition, there are flat membranous tubules that is called stroma lamellae, মানে স্ট্রোমার মধ্যেই থাকে কিন্তু দুটো গ্রানার সাথে কানেক্টেড থাকে। দেখো, thylakoids of the different grana. Okay. So the membrane of thylakoids enclosed by the space that is called lumen, মানে
এই যে কয়েনটা আমরা দেখলাম, মানে এটা থাইলাকয়েড, এটার চারদিকে একটা মেমব্রেন আছে, মাঝখানটা আবার ফাঁকা, যেহেতু মেমব্রেন আছে এটা, এর মাঝেরটা ফাঁকা, এই ফাঁকা এরিয়াটা কি বলা হয়? লুমেন। মানে এখানে ডায়াগ্রামে একটা কয়েন যদি আমরা তুলে নিই, এই থাইলাকয়েডটা এই হয় অ্যাকচুয়ালি, এরকম দেখতে হয়। তার মানে এটা মেমব্রেনাস, মানে ভেতরেরটা কি? লুমেন। এইটা হচ্ছে কি? তাহলে কিছু নাই। নাই মানে নাই না, আছে, আচ্ছা ফাঁকা, লিকুইড আছে, কোনো কিছু ফাঁকা থাকতে পারে না, বুঝলে? শুধু ব্রেন ছাড়া। কি ভুল বললাম? বাড়ির লোক বলে না ব্রেনে তো কিছুই নেই, ফাঁকা। অ্যাকচুয়ালি ব্রেনের মধ্যে লিকুইড আছে, ফাঁকা এরিয়া, সিএসএফ, সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। বাস্তবে বাবা মা ঠিকই বলে, ব্রেনের মধ্যে পুরোই ফাঁকা, ফিল্ড উইথ সিএসএফ। সো দ্যাট দ্য স্ট্রোমা অফ ক্লোরোপ্লাস্ট কন্টেইনস এনজাইম। স্ট্রোমার মধ্যে কোন এনজাইমটা বলে দিয়েছি একটু আগে, ফর দ্য সিনথেসিস অফ কার্বোহাইড্রেট এন্ড প্রোটিনস। It also contains small double-stranded circular DNA, ribosomes, 70s type of ribosome. So chloroplast pigments are present also in the thylakoids, and ribosomes of chloroplast 70s, then the cytoplasmic হচ্ছে 80s. তো এবার হচ্ছে কোশ্চেন, এটাকে সেমি অটোনমাস কেন বলছি? সেম, বিকজ ইট হ্যাজ ওন সার্কুলার ডিএনএ, ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ। মাইটোকন্ড্রিয়া তো ডাবল স্ট্যান্ডার্ডই ছিল। ওন রাইবোজোম, আরএনএ রয়েছে, they can generate energy, মানে ফুড প্রোডাকশন করতে পারে, entrap the light energy and convert into the chemical energy। মানে কি হয়, সানলাইটটা হচ্ছে লাইট এনার্জি আসে, তাকে কিসে কনভার্ট করে? কেমিক্যাল এনার্জি। কে করতে পারে? ক্লোরোপ্লাস্ট, বাট পার্টলি ডিপেন্ড অন দ্য আদার পার্ট অফ সেল। তার জন্য এটাকেও আমরা কি বলি? নোট করে নাও, এটাকেও সেমি অটোনমাস বলা হয়। That is also semi-autonomous cell organelle। মাথায় ঢুকলো? রাইবোজোমটা ভালো করে বুঝ, অলরেডি আমরা একবার পড়েও ছিলাম যখন প্রোক্যারিওটিক পড়ছিলাম। সো রাইবোজোমকে কি বলা হয়? প্রোটিন ফ্যাক্টরি অফ দ্য সেল, রাইট? এন্ড রাইবোজোম দুটো সাব ইউনিট দিয়ে তৈরি হয়, একটা হচ্ছে লার্জ, একটা স্মল। 70s কার ক্ষেত্রে থাকবে? প্রোক্যারিওটস, ইউক্যারিওটস। প্রোক্যারিওটস এন্ড ইউক্যারিওটস এর মাইটোকন্ড্রিয়া এন্ড ক্লোরোপ্লাস্টে থাকবে 70s, আর 80s স্পেশালি কোথায় থাকবে? সাইটোপ্লাজম অফ ইউক্যারিওটিক সেল। সো রাইবোজোমস আর গ্রানুলার স্ট্রাকচার, ইলেকট্রন মাইক্রোস্কোপের নিচে আমরা পাই। প্যালাডে, জর্জ প্যালাডে ফার্স্ট ডিসকভার করে, প্যালাডে পার্টিকেলও বলা হয়। রাইবোজোমের আরেকটা নাম প্যালাডে পার্টিকেল, ওকে, কারণ জর্জ প্যালাডে ফার্স্ট এটা ডিসকভার করে। তো দে কম্পোস্ট অফ আরএনএ, এর মধ্যে কি থাকে? আরএনএ, রাইবোজোমাল আরএনএ। প্রোটিন, বুঝেছো? এন্ড এখানে কোনো মেমব্রেন থাকে না। এরকম আরেকটা সেল অর্গানেলি আছে যেটা সেন্ট্রোজোম। রাইবোজোম এন্ড সেন্ট্রোজোম, দেয়ার ইজ নো মেমব্রেন। সো মেমব্রেনলেস সেল অর্গানেলির মধ্যে এটা একটা পড়ে। ইউক্যারিওটিক রাইবোজোম হচ্ছে 80s, while the prokaryotic ribosome is 70s. Each ribosome has two subunit. যদি 80s হয় সেটা হয়ে যাবে 60s 40s, যদি 70s হয় সেটা হয়ে যাবে 50s আর 30s। তো এটা অলরেডি আমরা কেন আগে বলেছি। সো লার্জার এন্ড স্মলার সাব ইউনিট থাকে। সো টু সাব ইউনিট 80s, তার মধ্যে 60-40, while the 70s রাইবোজোম হচ্ছে 50 and 30। এর এস স্ট্যান্ড ফর সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট অর ভেদবার্গ ইউনিট, ভেদবার্গ ইউনিট বলে, হ্যাঁ, এসটা এখানে সাইলেন্ট। Sedimentation coefficient, it is the indirectly measure the density of and size, সাইজের উপর, পেরিফেরির উপর ডিপেন্ড করে। So both 70s and 80s ribosome are composed of two subunits, large and a। আচ্ছা, এইখানে একটা প্রোটিন থাকে, রাইবোফোরিনস বলে যে প্রোটিনটা ছিল, এইখানে থাকে, that helps in attached with ear, ইয়ারের সঙ্গে অ্যাটাচ করতে হেল্প করে। কোন ইয়ার? আর ইয়ার, আর ইয়ারে হেল্প করতে হেল্প করে প্রোটিনটার নাম কি বললেন? রাইবোফোরিনস। তো রাইবোজোমের বেসিক কম্পোনেন্ট কি হলো? রাইবোজোম ইজ আ মেমব্রেনলেস সেল অর্গানেলি। দেয়ার ইজ টু পার্ট, ওয়ান ইজ আ স্মল ইউনিট, অ্যানাদার ইজ দ্য লার্জ ইউনিট। স্মল ইউনিট জেনারেলি 50s 30s or 40s হতে পারে,
আর লার্জ ইউনিট হলে কি হয় 50 or 60, 50s in case of prokaryote, 60s in case of eukaryote. ক্লিয়ার? আর কি বললাম এখানে, there is a RNA, এইটা স্পেসিফিক আরএনএর নাম হচ্ছে রাইবোজোমাল আরএনএ। ওকে, রাইবোজোমাল আরএনএ থাকে and there is a protein. ওকে, আর কি থাকে তোর, এটা মেমব্রেনলেস সেল অর্গানেলি এবং এটা তোর প্রোটিন সিনথেসিস হেল্প করে, দ্যাট ইজ এটাকে আমরা কি বলতে পারি, দ্যাট ইজ প্রোটিন ফ্যাক্টরি অফ সেল। এর পরের যেটা মেন পার্ট চলে আসবো, দ্যাট ইজ সাইটোস্কেলিটন। সাইটোস্কেলিটন, স্কেলিটন কি জিনিসটা, ইনফ্রাস্ট্রাকচার মানে ভেতরের স্ট্রাকচার, তাই তো, বা বাইরের স্ট্রাকচার। যেরকম আমাদের হেয়ার, আমাদের স্কিন, এগুলো সব এক্সোস্কেলিটনের পার্ট। আমাদের যে বোন, এটা হচ্ছে এন্ডোস্কেলিটনের পার্ট। তোর একটা প্যান্ডেল দেখেছিস, প্যান্ডেল দেখতে বাইরে খুব সুন্দর একটা সুন্দর স্ট্রাকচার, কিন্তু ভেতরে শুধু বাঁশ আর বাঁশ, বুঝলি? তাহলে বাঁশটা ওখানে কি, স্কেলিটন, এন্ডোস্কেলিটন। তো একটা সেলকে দেখতে ডিসকয়েডাল শেপ হয়, একটা সেলকে দেখতে ইলংগেটেড হয়, একটা সেলকে দেখতে ধর ওভাল শেপ হচ্ছে, সো ডিফারেন্ট শেপ আসছে। তো শেপ প্রোভাইড করার জন্য সাম বাঁশ ইজ দেয়ার, মানে স্কেলিটন ইজ দেয়ার। সেই স্কেলিটনকে কি বলা হয়, সাইটোস্কেলিটন। সেলের স্কেলিটনকে বলা হয় সাইটোস্কেলিটন। মাথায় ঢুকলো? the skeleton that provide the shape of the cell, that is cytoskeleton. তো সেই স্কেলিটনে এখানে তো বাঁশ টাস থাকবে না, এখানে কি থাকবে, মাইক্রোটিবিউল, মাইক্রোফিলামেন্ট, এই কম্পোনেন্ট গুলো থাকবে। কি থাকবে দেখো, so an elaborate network of filament or proteinaceous structure consisting of microtubules, microfilaments and intermediate filaments. So there are three kinds of structure, কি কি বলছে, microtubules, microfilaments and intermediate filament that acts as a cytoskeleton. দেখ, এনসিইআরটিতে এই তিনটে নাম বলেছি, এই তিনটে নিয়ে অনেক কিছু পড়াশোনা করা যায়, বাট বেশি মাথা ঘামাতে হবে না, এনসিইআরটির বাইরে কিছু আসে না। সো এর মধ্যেই থাকো, বুঝেছো? এখন পড়তে চাইলে আমরা মাইক্রোটিবিউলার স্ট্রাকচার 2 পেজ লিখতে পারি, আমরা ইন্টারমিডিয়েট ফিলামেন্ট স্ট্রাকচারও পড়তে পারি। সুতরাং এগুলো আসে না, বেকার টাইম ওয়েস্ট করে মাথা ঘামিয়ে লাভ নেই। একটা দু রকমের খেলা হয়, একটা হচ্ছে আমাকে কোন দিকে পাস দিয়ে বল নিয়ে গেলে গোল হবে, ওইটাই প্র্যাকটিস বেশি বেশি করো। কিভাবে বল পায়ের মধ্যে রাখা যায়, কিভাবে মাথায় রাখা যায়, কিভাবে হাতে ঘোরানো যায়, এগুলো পরে শিখবে, ঠিক আছে? ওগুলো শিখতে গেলে গোল পোস্টে পৌঁছতে পারবে না, শুধু এইটুকু শিখো কি করে ওই গোল পোস্টে গিয়ে গোলটা দেওয়া যায়, এইটাই মেন টার্গেট হওয়া উচিত। তো এনসিইআরটিতে যেটুকু আছে সেইটাকে ভালো করে কেন, সেইটা ভালো করে মাথায় ঢোকো, তখন দেখবে আস্তে আস্তে সব পারছো। হুম, আচ্ছা, the present in the cytoplasm that collectively referred as a cytoskeleton. ক্লিয়ার হলো? তার মানে তিনজনকে একসাথে আমরা কি বলতে পারি, সাইটোস্কেলিটন। So the cytoskeleton in the cells are involved in many functions such as mechanical support. Mechanical support দিচ্ছে, বাইরে থেকে ঠেললেও ছোট হয়ে যাচ্ছে না, কারণ কি, ভেতরে সাইটোস্কেলিটন পড়ে রয়েছে। মোটিলিটি, ফ্ল্যাজেলা, সিলিয়া, এগুলো মোটিলিটি প্রোভাইড করে। আর ফ্ল্যাজেলা, সিলিয়া স্ট্রাকচার তোরা যেটা ড্র করলি সেগুলো সব মাইক্রোটিবিউল। এই যে গোল গোল রিং রিং লাইক স্ট্রাকচার গুলো দেখছিলিস, এগুলো সব মাইক্রোটিবিউল। সো মাইক্রোটিবিউল ইজ দ্য পার্ট অফ সাইটোস্কেলিটন। ওকে, মেইনটেইনস দ্য সেল শেপ এন্ড সেলের শেপ মেইনটেইন করছে। তার মানে আর একটা কি করে, এইটা সেল ডিভিশনও হেল্প করে। সেল ডিভিশনের সময় স্পিন্ডল ফাইবার ফর্মেশন হয়, এই মাইক্রোটিবিউল দিয়ে সেটা তৈরি হয়, সো সেটাও হেল্প করে। সো এটা সাইটোস্কেলিটন অলসো হেল্পস ইন সেল ডিভিশন, সাইটোস্কেলিটন অলসো হেল্পস ইন সেল মোটিলিটি, প্রোভাইড মেকানিক্যাল সাপোর্ট, মেইনটেইন দ্য সেল শেপ। মাথায় ঢুকলো? চল এইবার এই স্ট্রাকচারটা ভেরি ইম্পর্টেন্ট স্ট্রাকচার। এটা হচ্ছে 9+2 অ্যারেঞ্জমেন্ট। তোরা যারা ডায়াগ্রাম ড্র করেছিস খাতা চেক করবে এখন, ঠিক করেছিস না ভুল করেছিস। 9+2 অ্যারেঞ্জমেন্ট কিরকম জিনিসটা ভালো করে একটু বুঝে নাও। এই যে স্ট্রাকচারটা, এটা ফর বোথ সিলিয়া অ্যান্ড ফ্ল্যাজেলা। এই স্ট্রাকচারটা বোথ সিলিয়া অ্যান্ড ফ্ল্যাজেলা। স্যার, সিলিয়া অ্যান্ড ফ্ল্যাজেলা এক্সটার্নালি ডিফারেন্ট, বাইরে থেকে দেখলে ডিফারেন্ট মনে হবে। কিরকম, ধর এই একটা অর্গানিজম, সিলিয়া হলে প্যারামেসিয়ামে দেখা যায়, আমাদের সেলের মধ্যেও প্রচুর সিলিয়া রয়েছে। যেমন কিনা যদি আমি চলে যাই, সিলিয়েটেড এপিথেলিয়াল টিস্যু, সিলিয়েটেড এপিথেলিয়াল টিস্যু, এরকম পিলার লাইক আছে, কলমনার সিলিয়েটেড এপিথেলিয়াল টিস্যু আমাদের ইয়েতে থাকে, ট্রাকিয়াতে আছে, আমাদের ফেলোপিয়ান টিউব ফিমেলদের ক্ষেত্রে আছে, ঠিক আছে? এগুলো কি আছে, এরকম সিলিয়েটেড এপিথেলিয়াল টিস্যু, দিস আর দ্য সিলিয়া। আবার ফ্ল্যাজেলাটা কি, স্পার্মে থাকে ফ্ল্যাজেলা, বড় লম্বা টেল, রাইট? সো স্পার্ম যদি এরকম সুন্দর একটা দেখতে স্পার্ম হয়, এটা মিট ফিশ, এরকম একটা সুন্দর টেল, এটা হলো কি ফ্ল্যাজেলা। তো বাইরে থেকে দেখতে আলাদা হয়, বাট ভেতরের স্ট্রাকচারটা সেম। কিরকম বুঝলি?
ভেতরের স্ট্রাকচারটা সেম, বাইরে থেকে দেখতে আলাদা হয়। তো ডিফারেন্স কি বাইরে থেকে? সিলিয়া নিউমারাস থাকে, প্রচুর থাকে, কাউন্ট করা যায় না। বাট ফ্ল্যাজেলা 1 2 3 ম্যাক্সিমাম, এর বেশি থাকবে না। আমি ইয়ের ক্ষেত্রে যদি চলে যাই, ইউগ্লিনা দুটো মাত্র ফ্ল্যাজেলা আছে, রাইট? আমি যদি এরকম ইয়েতে চলে যাই, জিয়াডিয়া বলে একটা প্রোটোজোয়া আছে, তার 8খানা ফ্ল্যাজেলা আছে। তো তার মধ্যে ফাংশনাল 4টে। তো বেসিক্যালি এরকম 4 5টা 3টে ম্যাক্সিমাম 2 3টের মধ্যে থাকে। তো পেরিফ্রিকাসে ওই যে অনেকগুলো সেটা ম্যাক্সিমাম বললাম, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় 2 3টে থাকে, সেগুলো কম রেয়ার দেখা যায়। তো তার মানে ফ্ল্যাজেলা সাইজে বড় হয়, সিলিয়া সাইজে ছোট হয়, বুঝেছো? বাট ইন্টারনাল স্ট্রাকচার বোথ সেম। কি দেখা যাচ্ছে, এটা যদি ক্রস সেকশন করি কি দেখতে পাই? ধর এইটা ফ্ল্যাজেলা, এইটা ফ্ল্যাজেলা বা সিলিয়া। আমরা পড়েছিলাম হুক, ব্যাসাল বডি আর ফিলামেন্ট পড়েছিলাম। তো যেখান থেকে অরিজিনেট করে সেটার নাম কি? ব্যাসাল বডি। এই ব্যাসাল বডি স্ট্রাকচার আবার সেন্ট্রোজোমের মতো হয়। সেন্ট্রোজোম হচ্ছে 9+0, সেটা পরের দিন পড়বো। ব্যাসাল বডি, হুক, যেটা কানেক্ট করে রেখে সেটা কি? হুক। এটা কি? ব্যাসাল বডি। আর এটা কি? ফিলামেন্ট। এই ফিলামেন্টটা যদি ক্রস সেকশন করিস তখন এই ডায়াগ্রামটা তোরা দেখতে পাচ্ছিস। তার মানে এটা যদি ফিলামেন্ট হয়, এটা আমি এই কেটে দিলাম। কেটে দিলে উপর থেকে সুপারফিশিয়ালি কি দেখা যাচ্ছে? 9+2 অ্যারেঞ্জমেন্ট। দেখ, এটা একটা কমপ্লিট রিং মাইক্রোটিবিউল, একটা ইনকমপ্লিট। সব সময় একটা কমপ্লিট সামনে রয়েছে, তার পেছনে একটা ইনকমপ্লিট রয়েছে না? একটা কমপ্লিট, একটা পেছনে ইনকমপ্লিট, দেখতে পাচ্ছিস? তো এরকম করে টোটাল 9 রয়েছে। দেখ, 1 2 3 4 5 6 7, আচ্ছা 8 এখানে লিখবো না, 8 9। ক্লিয়ার হলো? সো পেরিফেরিতে টোটাল 9 মাইক্রোটিবিউল রয়েছে, একটা কমপ্লিট আর একটা তার সাথে কি ইনকমপ্লিট। সবসময় কমপ্লিটটা সামনে, ইনকমপ্লিটটা পেছনে হবে। কমপ্লিটটা যারা ডায়াগ্রামে ভুল করেছো ঠিক করে নাও, জানি অনেকে ভুল করেছো। কমপ্লিট সামনে, পেছনে ইনকমপ্লিট, ঠিক আছে? তো এইবার দেখ, এই যে কমপ্লিটটা আর ইনকমপ্লিটটা মাঝখানে একটা গ্রিন কালার স্ট্রাকচার দিয়ে কানেক্টেড হয়েছে না? তার এখানে নাম কি দেওয়া হয়েছে? ইন্টার ডাবলেট ব্রিজ। আর এই ব্রিজটার আর একটা নাম হচ্ছে নেক্সিন ব্রিজ বলা হয়। কারণ এই প্রোটিনটা হচ্ছে নেক্সিন প্রোটিন। সো দ্যাট ইজ ওয়াই এই ব্রিজের আরেকটা নাম হচ্ছে নেক্সিন ব্রিজ বা ইন্টার ডাবলেট ব্রিজ। এনসিইআরটি তে ইন্টার ডাবলেট ব্রিজ বলেছে, ওটাই জেনারেলি আসে। বাট যদি খুব কোশ্চেন ট্রিকি করে দেয় যে কোন প্রোটিন দিয়ে তৈরি বা কোন ব্রিজ, সেটা যদি অপশন থাকে নেক্সিন ব্রিজ যদি থাকে সেটা যাবো। ওকে, আচ্ছা। তার মানে দুটো ইন্টার ডাবলেট কিভাবে, মানে দুটো ডাবলেট জয়েন করেছে কিভাবে? ইন্টার ডাবলেট ব্রিজ বা নেক্সিন দিয়ে। দেখ, বাইরের দিকে 3টে এরকম মাথার মধ্যে দেখতে পাচ্ছিস, 1 2 3, এইটা এই ব্রিজের বাইরের সাইডে। আবার ব্রিজের ভেতরের সাইডে দুটো দেখতে পাচ্ছিস, তাই না? দেখ, ব্রিজের বাইরের সাইডে একটা 3টে মাথা, ব্রিজের ভেতরে দুটো মাথা, তাই না? এগুলোকে বলা হয় ডাইনিন আর্ম। ডাইনিন আর্ম। এই বাইরেরটাকে বলা হয় আউটার ডাইনিন আর্ম, আর যেটা ভেতরে যে দুটো রয়েছে সেটাকে ইনার ডাইনিন আর্ম বলা হয়। ভেতরের দুটোকে কি বলা হয়? ইনার ডাইনিন আর্ম। আর বাইরেটাকে কি বলা হয়? আউটার ডাইনিন আর্ম। মাথায় ঢুকলো? আচ্ছা, এবার দেখ, এই কমপ্লিট রিং থেকে ভেতরের দিকে একটা সাইকেলের স্পোকের মতো স্ট্রাকচার ভেতর দিকে ঢুকে গেছে না? বাট অলওয়েজ কমপ্লিট রিং থেকে, নট ইনকমপ্লিট। এগুলোকে বলে রেডিয়াল স্পোক। দিস আর দা রেডিয়াল স্পোক। আর ভেতরে দুটো কমপ্লিট রিং রয়েছে, এটা একটা, এটা একটা, দ্যাট ইজ অলসো মাইক্রোটিবিউল। আর চারদিকে রয়েছে সেন্ট্রাল শীথ, দেখতে পাচ্ছিস? তো যদি আমি পুরো স্ট্রাকচারটাকে জাস্টিফাই করি, কি দাঁড়ালো? এটা একটা মেমব্রেন বাউন্ড স্ট্রাকচার, মানে সেল মেমব্রেন থাকছে, ক্লিয়ার? আর এইখানে ডাবলেট রয়েছে, 9টা ডাবলেট পেরিফেরির দিকে। সেন্টারে কি থাকছে? দুটো। এই টোটালি 9টা ডাবলেট আর দুটোকে একসাথে অ্যাক্সোনিম বলে। অ্যাক্সোনিম এনসিইআরটি রয়েছে, আসছে আমরা, ঠিক আছে? অ্যাক্সোনিম বলা হয়। আচ্ছা, কোনটা রেডিয়াল স্পোক? ক্লিয়ার হলো যে কমপ্লিট রিং থেকে টুয়ার্ড দ্য সেন্ট্রাল শীথ কি রয়েছে? এক একটা করে রেডিয়াল স্পোক। তার মানে বাইরে যদি 9টা ডাবলেট থাকে, রেডিয়াল স্পোকের নাম্বার কটা? 9টা, রাইট?
তো দুটো ডাবলেটকে জয়েন করেছে ইন্টার ডাবলেট ব্রিজ বা নেক্সিন ব্রিজ। এই যেখানে ব্রিজটা জয়েন হয়েছে সেই ব্রিজের বাইরের সাইডে মানে টুয়ার্ডস দ্য পেরিফেরি রয়েছে আউটার ডাইনিনার্ম, ভেতরের দিকে রয়েছে ইনার ডাইনিনার্ম। আউটার ডাইনিনার্মে তিনটে এরকম হেড দেখতে পাচ্ছিস, ইনারে দুটো দেখতে পাচ্ছিস। আচ্ছা, এইখানে এনসিইআরটি-তে আরেকটা ডায়াগ্রামে অ্যাড করেনি, কিন্তু এখানে একটু মাথায় রাখতে হবে অ্যাঙ্কার প্রোটিন বলে একটা প্রোটিন থাকে। মানে এই যে সেল মেমব্রেনটা তো ফাঁকা থাকে না, মানে এইখানে এই কমপ্লিটটা থেকে একটা প্রোটিন এরকম করে সেল মেমব্রেনের সাথে কানেক্টেড হয়। কমপ্লিটটা থেকে, কমপ্লিট থেকে হবে, ইনকমপ্লিট নয় কিন্তু। হ্যাঁ, এই দেখ এরকম অ্যাড করে দিয়েছি, অ্যাড করে নে। যেটা সেল মেমব্রেনের সাথে কানেক্ট করে রয়েছে তাকে কি বলা হয়? অ্যাঙ্কার প্রোটিন। কি বলা হয়? অ্যাঙ্কার প্রোটিন। দেখতে পেয়েছিস? এই যে এই প্রোটিনটা, এই যে জয়েন করালাম, এই যে জয়েন করালাম, এটা কি বলা হয়? অ্যাঙ্কার প্রোটিন। ক্লিয়ার? এটা জাস্ট অ্যাডিশন করে নিই এনসিইআরটি-তে। আর এটা ভেরি ইম্পর্টেন্ট ফর স্কুল। 9+2 অ্যারেঞ্জমেন্টটা বলতে বলবে স্কুলে, কোশ্চেন লিক করে দিলাম। তাহলে ছবি এঁকে দেখাতে হবে। হ্যাঁ স্যার, ছবি দিয়েই ছবল মারতে হবে। তো দেখ কি বলছে, দেখ সিলিয়া and flagella are hair-like outgrowths of the cell membrane. Cilia are small structure যেটা work like oars. Oars মানে নৌকের দাঁড়ের মতো। সিলিয়া কি করে? এইভাবে নৌকের দাঁড়ের মতো টেনে আনে, বিটিং করে। আর ফ্ল্যাজেলা কি করে? চাবুকের মতো কাজ করে, causing the movement of either the cell or surrounding fluid. সারাউন্ডিং ফ্লুইডটা মুভ করাতে হেল্প করে বা সেলের মুভমেন্টে হেল্প করে। আর ফ্ল্যাজেলা আর কম্পারেটিভলি লঙ্গার, রেসপন্সিবল ফর দ্য সেল মুভমেন্ট। ফ্ল্যাজেলা মেইনলি সেলের মুভমেন্টে হেল্প করে। So the prokaryotic bacteria also possess flagella, but these are the structurally different from the eukaryotic flagella. Prokaryotic flagella আমরা পড়ছি না, এটা eukaryotic flagella পড়ছি। বুঝেছো? eukaryotic flagella স্ট্রাকচার এটা পড়ছি। Electron microscopy study of cilium and flagellum shows that বাইরে একটা মেমব্রেন, দ্যাট ইজ প্লাজমা মেমব্রেন রয়েছে, এন্ড দ্য কোর ইজ কল্ড অ্যাক্সোনিম। যেটা কোর মানে কি? 9 ডাবলেট পেরিফেরিতে ভেতরে দুটো ছিল, এই যে 9+2 যে অ্যারেঞ্জমেন্ট তাকে একসাথে কি বলা হচ্ছে? অ্যাক্সোনিম। মানে এই স্ট্রাকচার থেকে সেল মেমব্রেনটা সরিয়ে দিই, যেটা পড়ে থাকলো দ্যাট ইজ অ্যাক্সোনিম, যেটা পড়ে থাকলো দ্যাট ইজ অ্যাক্সোনিম। ক্লিয়ার হলো? দ্যাট পয়েজেস মানে অ্যাক্সোনিমের কি রয়েছে? নাম্বার অফ মাইক্রোটিবিউলস রানিং প্যারালাল টু লং অ্যাক্সিস। So axon usually has 9 doublets of radially arranged peripheral microtubules. Radially এরকম peripheral microtubules রয়েছে, and pair of centrally located microtubules মাঝখানে দুটো রয়েছে। Such arrange of axonal microtubules referred 9+2 arrange. The central tubules are connected by the bridge is also enclosed the central sheath. Central এর মধ্যে ব্রিজও ছিল আর চারদিকে কি ছিল? সেন্ট্রাল শীথও ছিল, which is connected one to one the tubules of peripheral doublets by radial spoke. Radial spoke দিয়ে প্রতিটার সাথে কানেক্টেড ছিল। Thus there are 9 radial spokes and the peripheral doublets also interconnected by the linkers. Peripheral doublet গুলো interconnected রয়েছে লিঙ্কার। So both the calcium, cilium and flagellum emerge from the centrioles like structure called basal body. এই ব্যাসাল বডির স্ট্রাকচারটা কিন্তু সেন্ট্রিওলের মতো হয়। সেন্ট্রিওল হচ্ছে 9+0। ওর ডায়াগ্রামটা আমি ড্র করে দিচ্ছি, এনসিইআরটি-তে ক্লিয়ারলি নেই, আমি এঁকে দিচ্ছি। সেটা মানে যদি আমি পুরো ফ্ল্যাজেলাটাকে দেখি, এটা ফ্ল্যাজেলার ক্রস সেকশন করলাম বা সিলিয়ার ক্রস সেকশন করলাম। ফ্ল্যাজেলা বা সিলিয়া যেখান থেকে অরিজিনেট করে তার নাম হচ্ছে বেসাল বডি। এই বেসাল বডি হচ্ছে 9+0 অ্যারেঞ্জমেন্ট, সেটা আলাদা দেখাচ্ছি আমি এঁকে দেখাচ্ছি। দেখ, যেটা সেন্ট্রিওলের স্ট্রাকচারও হয়ে যাচ্ছে কিন্তু এটা। হ্যাঁ, সেন্ট্রিওলে হয় 9+0 বা কার্টহুইল মডেল বলা। এক, আচ্ছা 9টা আমি আগে এঁকে নিই, 9টা ডাবলেট আমি এঁকে নিই, মানে 9টা এখন রাউন্ড এঁকে নিই। দাঁড়া, আমার একটু চেঞ্জ হবে, খালি ভুলভাল করবি খাতা।
কারণ এই পজিশন চেঞ্জ করবো, আমার সে ক্ষমতাটা আছে এখনো। তুই তো পারবি না এখন খাতায়। তাও। ব্যাস, এরকম 9টা এঁকে ফেলতে হবে। এই 9টার পেছনে পেছনে এক একটা করে সুন্দর আলপনা দেওয়া শেখাচ্ছি। হুম। হ্যাঁ, আঁকবো, এবার শুরু করে দাও আঁকতে। এটা দুটো করে। 3টে করে। হ্যাঁ, পেছনে আরো দুটো। হ্যাঁ স্যার। এরকম এঁকে ফেললি সুন্দর করে। এবার এইটা যদি আমি এ হয়, এইটা যদি আমার এ হয়, এইটা বি, এটা সি, মানে এটা এ, এটা বি, এটা সি। এ থেকে সি তে একটা লিঙ্কার থাকবে, যাকে বলা হয় এসি লিঙ্কার। ব্যাস হয়ে গেছে ডায়াগ্রাম। ডায়াগ্রাম তাড়াতাড়ি কমপ্লিট কর। হবে হবে, চেষ্টা করলেই হবে। ইন্টার ট্রিপলেট ব্রিজ। ইন্টার ট্রিপলেট ব্রিজ, এটা হচ্ছে রেডিয়াল স্পোক। হ্যাঁ, এটা রেডিয়াল স্পোক। ইন্টার ট্রিপলেট ব্রিজ বা এটাকে বলা হয় এ টু সি লিঙ্কার। আর এটা হচ্ছে 9+0 অ্যারেঞ্জমেন্ট বা কার্টহুইল মডেল বলা হয়। কার্টহুইল মডেল, গরুর গাড়ির চাকার মতো। দেখতে পাচ্ছি মাঝখানটা ফাঁকা, মাঝখানে কিন্তু দের ইজ নো মাইক্রোটিবিউল, দ্যাট ইজ 0। আর পেরিফেরিতে 9 ট্রিপলেট রয়েছে, তাই 9+0 বলা হয়, বা কার্টহুইল মডেল। এখানে দেখ মাঝখানে একটা যদি লোহা ঢুকিয়ে দিয়ে গাড়িটাকে চালানো যায়, চলবে কাটাকাটি। তাই তো। এটা কোথায় পাই? এটা হচ্ছে সেন্ট্রোজোমে। সেন্ট্রিয়াল বললেন? হ্যাঁ, মানে সেন্ট্রোজোম মানে দুটো সেন্ট্রিওল নিয়ে একটা সেন্ট্রোজোম, সেন্ট্রিওল লিখে নি। ডায়াগ্রাম হয়ে গেছে। এনসিআরটি চলে এইখানে দেখ। তো সেন্ট্রোজোম ইজ organelle usually containing two cylindrical structures called centrioles. সেন্ট্রোজোমের মধ্যে কি থাকে? ওয়ান পেয়ার অফ সেন্ট্রিওলস। দে আর সারাউন্ডেড বাই অ্যামরফাস পেরিসেন্ট্রিওলার মেট্রিওলস, মানে এই প্রোটিন সব থাকে।
পেরিসেন্ট্রিওলার ম্যাটেরিয়ালস দিয়ে প্রোটিন দিয়ে তৈরি দেয়ার ইজ নো সেল মেমব্রেন both centrioles and centrosomes lie perpendicular to each other in which each has the organization like the cartwheel মানে পেরিফেরি পরপর সাজানো থাকে মানে বান্ডেল অনেকগুলো ধর লাঠির বান্ডেল এক জায়গায় আছে পারপেন্ডিকুলার সেইভাবে থাকে so they are made up of 9 evenly shaped peripheral protein যাকে কি বলে টিবিউলিন প্রোটিন দিয়ে তৈরি হয় ওই যে মাইক্রোটিবিউল গুলো রয়েছে সেগুলো সব টিবিউলিন প্রোটিন দিয়ে তৈরি মাথায় থাকতে কোশ্চেন আসতে পারে যে মাইক্রোটিবিউল গুলো থাকে কি প্রোটিন দিয়ে তৈরি হয় দে আর টিবিউলিন প্রোটিন ইচ অফ দ্য পেরিফেরাল প্রোটিন মানে ফাইব্রিল যে ট্রিপলেট তিনটে থাকে and adjacent triplets are also linked adjacent triplet লিংক কি করে এ আর সি মানে উপরের যে রিংটা ছিল নিচের লিং এর সঙ্গে এ সি কানেক্ট করেছে and the central part of the proximal regions of centrioles also proteinaceous they are called hub ওই যে মাঝখানে ফাঁকা এরিয়াটা ছিল তাকে বলা হয় এইচইউবি হাব so which is connected with each tubule by the radial spoke দেখতে পেয়েছিস হাফের ছবিটা আমাদের এখানে ড্র করলাম এই যে এইটা হচ্ছে হাব প্রোটিন দিয়ে তৈরি তাই ফাঁকা তো থাকবে না প্রোটিন দিয়ে তৈরি হাব মাইক্রোটিবিউল নেই প্রোটিন দিয়ে তৈরি হাব আর যেটা কানেক্টেড করেছে রেডিয়াল স্পোক দিয়ে ট্রিপলেট গুলোর সাথে ক্লিয়ার হলো ছবিটা proximal region প্রক্সিমাল মানে ক্লোজ ডিস্টাল হলে দূরে PCT DCT হ্যাঁ so the centrioles from the basal bodies of cilia and flagella এই স্ট্রাকচার গুলো সেন্ট্রিওলে পাবো cilia flagellar basal বডিতে সেম স্ট্রাকচার and spindle fibers that give rise the spindle apparatus during the cell division এর সময় স্পিন্ডল ফাইবার এখান থেকেই তৈরি হয় এই মাইক্রোটিবিউল থেকে তাহলে এইগুলো নিয়ে স্পিন্ডল ফাইবার প্রোভাইড করে সেন্ট্রিওলের কাজ কি সেন্ট্রিওল প্রোভাইড দ্য স্পিন্ডল ফাইবার দ্যাট হেল্পস ইন সেল ডিভিশন বুঝেছো তো তোমাকে মানে ঘুরিয়ে কোশ্চেন করতে পারে যে 9+0 অ্যারেঞ্জমেন্ট দেখা যায় কোথায় দিয়ে দিল সেন্ট্রিওল দিয়ে দিল ব্যাসাল বডি অফ সিলিয়া দিয়ে দিল ব্যাসাল বডি অফ ফ্ল্যাজেলা অল অফ দিস ঠিক আছে তো এই যে ছবিটা আমরা প্র্যাকটিস করলাম বেসিক্যালি এটা কোথায় পাবো সেন্ট্রিওলে পাচ্ছি ব্যাসাল বডিতে পাচ্ছি সেম স্ট্রাকচার spindle fiber স্পিন্ডল ফাইবার তৈরি হয় এখান থেকে আচ্ছা দ্যাট ইজ ওয়াই সেল ডিভিশনে হেল্প করে ওকে আর দ্যাট ইজ 9+0 অ্যারেঞ্জমেন্ট অর কার্টহুইল মডেল তো দুটো মডেল শিখলি একটা 9+2 যেটা আছে সিলিয়া ফ্ল্যাজেলায় আর যেটা সেন্ট্রিওলে দ্যাট ইজ 9+0 ক্লিয়ার ঠিক আছে এত দূর থাকলো বাকিটা পরের দিনে হবে